তো হচ্ছে আমাদের অনলাইনের যে কম্পিটিশনটা সেটা হবে হচ্ছে ডিসেম্বরের হচ্ছে 26 তারিখে হচ্ছে মেইনলি হচ্ছে শুরু হবে 6টা বাজে, সন্ধ্যা 6টায়। আর হচ্ছে শেষ হবে হচ্ছে ডিসেম্বরের 28 তারিখে সন্ধ্যা 6টায়, 48 ঘন্টার আর কি। তো এরপরে হচ্ছে আমাদের আবার হচ্ছে জুপিটার নোটবুক সাবমিশন দেওয়া লাগবে হচ্ছে ডিসেম্বরের 28 তারিখে, ওই দিনই 8টা বাজে। লাস্ট টাইম হচ্ছে 8টা বাজে। তো জুপিটার নোটবুক সাবমিশন বলতে এখানে বোঝানো হচ্ছে যে আমাদের ওই নোটবুকের সাথে হচ্ছে ডকুমেন্টেশনও কিন্তু দিতে হবে। মানে হচ্ছে নোটবুকের হচ্ছে আমাদের স্টেট দিয়ে হচ্ছে ডায়াগ্রাম টায়াগ্রাম দেওয়া যেতে পারে, যে হচ্ছে আমি কিভাবে কাজ করছি, কিভাবে হচ্ছে ডাটা গুলো বুঝছি, ইউডি গুলো কিভাবে বুঝছি, সেসব আর কি দেওয়া যেতে পারে আর কি। ওইটা হচ্ছে আমাদের 8টার মধ্যে সাবমিট করতে হবে। আমরা 10টার মধ্যে হচ্ছে মোটামুটি হচ্ছে অ্যানাউন্স করে দিব যে কারা কারা হচ্ছে কোন কোন টিম হচ্ছে আমাদের অন সাইটে হচ্ছে প্রেজেন্ট করতে পারবে আর কি। তো পরবর্তীতে হচ্ছে আমাদের জানুয়ারি 4 তারিখ হচ্ছে অন সাইট প্রেজেন্টেশনের জন্য রাখা হয়েছে, যে টপ 10 টিমকে যাদেরকে ইনভাইটেশন দেওয়া হবে ক্যাম্পাসে, তারা এসে আর কি ফাইনাল প্রেজেন্টেশন দিতে পারবে আর কি। তো ফাইনাল প্রেজেন্টেশন বলতে গেলে হচ্ছে একটা পাওয়ার পয়েন্ট স্লাইড বানাইতে হবে, তো সেই স্লাইডটাই হচ্ছে প্রেজেন্ট করতে হবে। তো সেখানে হচ্ছে প্রতিটা টিম হচ্ছে দেখাবে যে তারা কিভাবে হচ্ছে ডাটাগুলো অ্যানালাইসিস করছে, বা তাদের অ্যাপ্রোচ গুলো কি কি ছিল, তারা কোন কোন মেথড ব্যবহার করে কিরকম আউটপুট পাইছে, এরকম আর কি। আর আমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা হচ্ছে আমরা যে রুলস বুকটা দিছি ওইটার মধ্যে আর কি দেওয়া আছে আর কি। তো রুল বুকের মধ্যে আর কি মোটামুটি যে হচ্ছে আমাদের 100%-এর মধ্যে হচ্ছে কত পার্সেন্ট মার্ক আর কি কোথায় আর কি থাকবে ডিস্ট্রিবিউটেড অবস্থায় আর কি। তো আমাদের যদি হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশনটা হচ্ছে যদি হচ্ছে আমরা দেখতে চাই, তাহলে হচ্ছে এখানে আমাদের হচ্ছে অনলাইন রাউন্ডে হচ্ছে মেইনলি হচ্ছে এখানে একটু বেশি রাখা হয়েছে স্কোর, যে 80% হচ্ছে লিডার বোর্ডের উপর ভিত্তি করে আর কি রাখা হয়েছে। আর পরবর্তীতে হচ্ছে অনসাইট প্রেজেন্টেশনের জন্য হচ্ছে আমরা হচ্ছে 50% রাখছি। তো অনসাইট প্রেজেন্টেশনে 50% হচ্ছে আবার দুই ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে প্রেজেন্টেশন কোয়ালিটি, যেটা হচ্ছে 5% মার্ক। আর হচ্ছে জাজরা হচ্ছে আমাদের যে টিমগুলো হচ্ছে অনসাইটে আসবে তাদেরকে কিছু কোশ্চেন করবে, সেই কোশ্চেনগুলো অ্যান্সারের উপর ভিত্তি করে হচ্ছে 10% মার্ক রাখা হয়েছে। আর পরবর্তীতে হচ্ছে ডকুমেন্টেশনের জন্য হচ্ছে 5% মার্ক রাখা হয়েছে আর কি। তো এইভাবে হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের ইভেন্ট আর কি সাজানো হয়েছে। আর আমাদের হচ্ছে প্রাইস পুল তো হচ্ছে দেওয়াই আছে, 60 কে মতো হচ্ছে প্রাইস পুল। তো এখানে হচ্ছে প্রথম টিমকে হচ্ছে দেওয়া হচ্ছে 20 কে, আর হচ্ছে সেকেন্ড রানার আপকে 10 কে, ফার্স্ট রানার 15 কে, পরবর্তী হচ্ছে থার্ড রানার 8 কে, 5 কে, 2 কে, আর কুয়েট রাইজিং টিমের জন্য হচ্ছে 2 কে রাখা হয়েছে আর কি। এভাবে হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে এটাকে ডিস্ট্রিবিউট করা হয়েছে ইভেন্টটা আর কি। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে ব্রিফ ছিল। আরো বেশ কিছু হচ্ছে কোশ্চেন ছিল, যেমন হচ্ছে আমরা হচ্ছে ওগুলো পাইছি আর কি, যেমন হচ্ছে কয়টা সাবমিট দেওয়া যাবে আর কি ক্যাকলে আর কি। তো এটা হচ্ছে একের অধিক অবশ্যই সাবমিট দেওয়া যাবে, বাট হচ্ছে সাবমিটের লিমিট কেমন হবে সেটা হচ্ছে কম্পিটিশনের দিন হচ্ছে জানানো হবে। সব রুলস আর কি দেওয়া থাকবে যে কিরকম আর কি লিমিট হতে পারে আমার সাবমিটের আর কি। মৃদুল ভাই, আমার হচ্ছে এ পর্যন্ত আর কি ব্রিফ ছিল আর কি কম্পিটিশন। Thanks. If anyone has any questions, so you can take any questions. So এটা I think is clear করে নেওয়া উচিত। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া। জি 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 ভাই, আপনার প্রশ্নটা করেন ভাই। আচ্ছা, আপনারা ভাই ফার্স্টের দিকে বলছিলেন যে ডকুমেন্টেশন টাইপ কিছু একটা, মানে ধরেন আমাদেরকে যখন একটা ডাটা সেট দেওয়া হবে সেটার উপর আমরা ধরেন কিছু অ্যানালাইজ করব, একটা মডেল দিয়ে ট্রেন করব, তারপর সেটা ধরেন এগুলো আমরা সাবমিট করব। বাট জি জি ডকুমেন্টেশন কি ধরনের হতে পারে? ডকুমেন্টেশন বলতে গেলে হচ্ছে এখানে বোঝানো হচ্ছে আমরা যখন হচ্ছে নোটবুকে আর কি কাজ করবো, এগুলো তো সাধারণত এসব কাজ আর কি নোটবুকে করা হয়। তো জি নোটবুকে হচ্ছে এসব যে কাজগুলো করা হবে সেখানে হচ্ছে আমাদের ওখানে তো আর কি থাকে যে কোড ছাড়া হচ্ছে আরেকটা হচ্ছে মানে কিছু লেখারও আর কি পার্ট থাকে আর কি, যে আমরা চাইলে হচ্ছে কিছু লিখতে পারি আর কি। কোডের উপর আর কি একটা লেখার সেকশন থাকে কিন্তু মানে এটা অ্যাড করা জি যায় জি আর কি। তো ওইখানে আর কি আমরা চাইলে হচ্ছে মানে ওইখানেই জাস্ট হচ্ছে ব্যাখ্যা করবো যে হচ্ছে কোন পার্টে কি কাজ হয়েছে, মানে এটাই আমরা ডকুমেন্টেশন বলতে এটাই বুঝাচ্ছিলাম আর কি। এখানে আচ্ছা, চাইলে মানে হচ্ছে ধরুন জি মানে ডাটা সেটের উপর যে যে অ্যালগরিদম বা যে যে অ্যানালাইজ করবো সেগুলো আমি এমনি করছি বা কিভাবে করছি জাস্ট একটা এক্সপ্লেন রাখবো আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে এমন ভাবে হচ্ছে ডকুমেন্টেশনে মেইনলি হচ্ছে সাজাতে হবে যাতে হচ্ছে যা যা যখন কোড মানে দেখবে তারা যাতে হচ্ছে বুঝতে পারে যে হচ্ছে পার্টিসিপেন্ট কিভাবে আর কি অ্যাপ্রোচটা নিচ্ছে আর কি। এটা আর কি ডকুমেন্টেশনের মূল লক্ষ্য আর কি। জি ভাইয়া, তারা হচ্ছে থ্যাংক ইউ। মেথড গুলো। আর কারো কোনো কোশ্চেন যদি থাকে আর কি? মৃদুল ভাই, আমার মনে হয় আর কারো কোনো প্রশ্ন নাই আর কি ভাই, আপনি মনে হয় শুরু করতে পারেন। Okay, thanks.
সো আমরা কি লাইভ করতেছি এটা? জি ভাই, এটা হচ্ছে ফেসবুকে লাইভ চলতেছে আর কি ভাই। ওকে, give me 2 minutes. ওকে, সো আমরা স্টার্ট করি। তো আজকে মূলত একটা যে আমরা ওয়ার্কশপটা শুরু করতেছি, সো এটা হচ্ছে বিটফেস 2025, হোপফুলি কুয়েটের থেকে এটা হচ্ছে থার্ড, বাট অ্যাজ এ বিটফেস নেমে হয়তো এটা সেকেন্ড। সো এট দ্য সেম টাইম হচ্ছে ডেটাথন ইভেন্ট আর কি প্রথম, আই থিঙ্ক সো, বিকজ লাস্ট টাইম হয়তো বা ডেটাথন নামে কোনো ইভেন্ট ছিল না। অ্যান্ড অলসো রিসেন্ট টাইমে আমরা দেখতেছি যে বাংলাদেশে এটা নিয়ে অনেক বেশি কাজ হচ্ছে। হ্যাভিং সেড দ্যাট, বাংলাদেশে যেসব কোম্পানি আছে রিসেন্টলি যারা হচ্ছে অনেক বেশি ডেটা নিয়ে কাজ শুরু করছে বা মেশিন লার্নিং বা এমএল নিয়ে কাজ করা শুরু করছে, তাদের ভিতরেও বেশ কিছু কোম্পানি হিউজ অ্যামাউন্ট অফ ডেটা নিয়ে কাজ পাইছে আর কি, বা হচ্ছে তাদের কাছে হিউজ অ্যামাউন্ট অফ ডেটা আছে। সো সাম অফ দেম আর লেটস সে যে রবি রিসেন্টলি অনেক বড় করে একটা ডেটাথন করছে বিকজ দে হ্যাভ এ হিউজ অ্যামাউন্ট অফ ডেটা। জিপি, আমরা টেলকো যে কোম্পানিগুলোকে আর কি বলি, তাদের কাছে হিউজ অ্যামাউন্ট অফ ডেটা আছে। সো এর বাইরে যদি বলি দারাজ আছে, তারপরে হচ্ছে এট দ্য সেম টাইম বিকাশ আছে, বিকজ তাদের ইউজার বেসটা অনেক বড় এবং তাদের কাছে অনেক বেশি ডেটা আছে এবং তারা ডেটা নিয়ে কাজগুলো শুরু করছে। সো এই কথাগুলো বলার উদ্দেশ্য এটাই যে বাংলাদেশে খুব রিসেন্টলি এটা নিয়ে কাজ শুরু হয়েছে, দ্যাট মিনস এটার পটেনশিয়াল অনেক বেশি। আবার এট দ্য সেম টাইম মন খারাপ করার বিষয় হচ্ছে যে জব অপরচুনিটি খুব বেশি নাই, আছে, বাট লেটস সে উই ক্যান নট সে যে হচ্ছে অনেক বেশি অপরচুনিটি আছে। সো অনলি যেগুলো হচ্ছে বড় টেক কোম্পানি বা বিগ টেক কোম্পানি, তারাই হয়তোবা এই ডেটা নিয়ে কাজ করা শুরু করছে। সো পজিটিভ নেগেটিভ দুই রকমই আছে। বাট যারা আমরা এমএল নিয়ে কাজ করি বা হচ্ছে মেশিন লার্নিং বা ডিপ লার্নিং নিয়ে কাজ করি, মেশিন লার্নিং বা ডিপ লার্নিং নিয়ে কাজ করার ক্ষেত্রে আমাদের প্রথম স্টেপই হচ্ছে ডেটাটাকে প্রসেসিং করা শেখা, ডেটাটা নিয়ে বিভিন্ন ধরনের কাজ করা শেখা। দেন হয়তো আমরা মডেল চুজ করতে পারি, যেটা আমরা অনেকে একটা ভুল অ্যাপ্রোচ নেই। ভুল অ্যাপ্রোচটা হচ্ছে যে আমরা ডেটা প্রসেসিং না শিখেই আমরা হচ্ছে মডেল বিল্ডিং করা শুরু করে দিই। সো এইটা এনি ডে একটা রং অ্যাপ্রোচ। সো ডেটার ইম্পর্টেন্সটা অনেক বেশি আর কি, আন্ডারস্ট্যান্ডিং অফ ডেটা এটা খুব ইম্পর্টেন্ট। সো আজকের ওয়ার্কশপটা যদি চিন্তা করি 1 ঘন্টা বা 2 ঘন্টার সেশন, এটার এক্সপেকটেশনটা আমি একটু ক্লিয়ার করে দিই। আমরা যদি এক্সপেক্ট করি যে আজকের সেশন থেকেই আমি একদম সবকিছু শুরু থেকে ইনসেন্স আউট বলে দেবো, এই এক্সপেকটেশনটা ভুল। সো যেহেতু 1 ঘন্টার সেশন, অনেক টেকনিক্যাল, অনেক বেশি টেকনিক্যালিটিতে যাওয়াটা পসিবল না। 1 ঘন্টা বা 2 ঘন্টায় ম্যাক্সিমাম অনেক বেশি টেকনিক্যাল ডিটেলস কারোর সাথে হয়তো বা শেয়ার করা সম্ভব না। আমরা জাস্ট আজকে যেটা চেষ্টা করব, একটা আইডিয়া দেওয়া যে হচ্ছে হোয়াটস আউট দেয়ার, মানে কি মার্কেটে আছে, কি মানুষজন ইউজ করতেছে, কারো যদি হচ্ছে ডেটা নিয়ে কাজ করা শুরু করতে হয় কিভাবে আমরা কাজ শুরু করতে পারি, এন্ড ফাইনালি আমাদের যে কন্টেস্টটা আছে সেই কন্টেস্টে আমাদের কোন কোন জিনিস কাজে লাগতে পারে। সো ওভারঅল এই জিনিসগুলো নিয়ে একটা ওভার দ্য টপ না, মানে হচ্ছে যে একটা ওভারভিউ টাইপের ডিসকাশন হবে। বাট কারো যদি এট দ্য সেম টাইম লেটস এ কোনো টেকনিক্যালিটি জানার প্রয়োজন হয়, লেটস আমি জানতে চাই যে রিগ্রেশনের জন্য কোন লস ফাংশন ইউজ করতে হয়, কোন এনকোডিং টেকনিক ইউজ করতে হয়, সো এইগুলা আমি হয়তো ডিসকাস করব না, বাট ইউ গাইস আর ফিল ফ্রি টু আস্ক এনি টাইপস অফ দিস, এনি এই টাইপের কোনো কোশ্চেন আমি হ্যাপি টু অ্যানসার। বাট আমি অ্যাজ এ আমার যে কন্টেন্ট আছে এই কন্টেন্টটা আমি এই দিকগুলোতে যাব না। সেকেন্ড থিং ইজ, আমি জানি না হচ্ছে আমি রিসেন্টলি হচ্ছে বেশ কিছু জায়গায় সেশন নিছি আর কি। সো আমি যেটা চেষ্টা করি আমার সেশনগুলা একটু ইন্টারেক্টিভ ওয়েতে নেওয়ার চেষ্টা করি। ইন্টারেক্টিভ ওয়ে মিনস যে হচ্ছে আমি চাই যে
কারো যদি হচ্ছে আমার কথা বলার মাঝখানে যদি কোনো কোশ্চেন থাকে, ফিল ফ্রি টু আস্ক। মানে হচ্ছে এটা নিয়ে কোনো কিছু চিন্তা করার দরকার নেই যে ভাইয়াকে মাঝপথে আটকাই দিব। সো নো ইস্যুস উইথ দ্যাট। জাস্ট হচ্ছে গিয়া কারো যদি কোনো কোশ্চেন থাকে, হ্যান্ড রেইজের অপশন আছে, হ্যান্ড রেইজের অপশন অন করে আমরা কোশ্চেনটা করি আর কি। কারো যদি হচ্ছে মাইকে ইস্যু থাকে, feel free to drop the question in the comment box or the chat box that we have. So no issues. So যার যে কোনো সময় মনে হয় আমরা একটা মানে কমিউনিকেটিভ একটা সেশন আমরা হোপফুলি আজকে দেখবো, এন্ড দেন এই সেশনটার পরে হয়তো বা আমাদের আরো একটু ক্লিয়ার হবে। সো আই গেস দ্যাটস দি এক্সপেকটেশন যে আজকে আমরা ওভারঅল পুরো সেশনটাতে কি করতে চাচ্ছি। সো pretty much it. So before we diving into that, just আমি একটু আমার পরিচয় বলে দেই। সো আমি হচ্ছে যে কুয়েটেরই হচ্ছে পুরনো একজন স্টুডেন্ট। সো দ্যাটস ওয়াই হয়তো বা বিটফেস সম্পর্কে একটু অনেক কিছু জানি। সো দ্যাটস ওয়ান থিং। এন্ড সেকেন্ডলি আমি হচ্ছে এই মুহূর্তে আইকিউভিয়াতে জব করি। এট দ্য সেম টাইম হচ্ছে আমাদের একটা রিসার্চ এন্ড আর&ডি ফার্ম আছে যেটা হচ্ছে নিরত্ন ইউআই। সো এই যে স্লাইড বা কন্টেন্ট যেগুলো বানানো, এই জিনিসগুলো আমি মূলত আর কি আমাদের যে পুরোনো স্লাইড বানানো আছে সেখান থেকে আর কি কন্টেন্ট গুলো স্ক্র্যাপ করে করে আর কি রেডি করা। সো মোটামুটি দ্যাটস মাই আইডেন্টিটি। ওকে, সো আমরা স্টার্ট করি। আমি তো অলরেডি বললাম আজকে আমাদের টপিক অফ ডিসকাশন কি কি। সো আমাদের ইভেন্ট ফরম্যাট নিয়ে হচ্ছে যে আমরা অলরেডি ডিসকাশন করছি। সো এটা নিয়ে স্টিল কারো যদি কোশ্চেন থাকে আপনারা ওয়ার্করুমের সাথে ডিসকাস করতে পারেন। দে উইল গিভ ইউ মাচ মোর ক্লিয়ারার আইডিয়া। আই ডোন্ট নো অল দ্য রুলস। আই নো যে হচ্ছে একটা ডেটাথন হবে। সো ইউ গাইস ফিল ফ্রি টু আস্ক দেম। সো এরপরে যেহেতু আমরা ডেটা নিয়ে কাজ করব, সো আমাদের আসলে প্রি রিকুইজিট কি, আমরা যে ডেটা নিয়ে কাজ শুরু করতে চাচ্ছি, ডেটা নিয়ে কাজ শুরু করার আগে আমাদের প্রি রিকুইজিট কি কি নলেজ থাকা উচিত, এন্ড ডেটা লার্নিং যে কাজ করার জন্য আমাদের কি কি প্ল্যাটফর্ম অ্যাভেলেবেল আছে সেইগুলো নিয়ে একটু ডিসকাস করব। এন্ড দেন ডাইভিং ইনটু ডেটা, যে আসলে ডেটা জিনিসটা কি, কি কি টাইপের ডেটা আছে, ডেটাগুলোর যদি আমরা পুরো একটা ডেটা প্রসেসিং করতে গেলে কি কি কাজ করা যায়, পুরো একটা মডেল ট্রেনিং পাইপলাইন বা ইভ্যালুয়েশন পাইপলাইন দেখতে কেমন হয়, এই জিনিসগুলাই আমরা ডিসকাস করব। খুব বেশি টেকনিক্যালি যাব না, আবারও বলতেছি, জাস্ট হয়তোবা ওভারভিউ একটা দেওয়া আর কি। আই গেস আরো একটা অপশন আছে, সেখানে হয়তোবা আপনারা চাইলে আরো বেশি টেকনিক্যাল ডিসকাশনে আমরা চাইলে যাইতে পারি। সো ইভেন্ট ডিসকাশন নিয়ে অলরেডি আমরা ডিসকাশন করে ফেলছি। সো লেটস ডাইভ ইনটু দ্য প্রি রিকুইজিট। সো যারা আমরা ডেটা নিয়ে কাজ করতেছি, সো আমরা যদি হচ্ছে মার্কেটের দিকে দেখি কি কি টাইপের জব অ্যাভেলেবেল আছে। সো ডেটা সায়েন্টিস্ট নামে একটা জব অ্যাভেলেবেল আছে, এর বাইরে হয়তোবা ডেটা ইঞ্জিনিয়ারিং নামে একটা জব অ্যাভেলেবেল আছে, অনেকে হয়তোবা অটোমেশন ইঞ্জিনিয়ারিং এ কাজ করে, তাদেরকেও ডেটা নিয়ে কাজ করতে হয়। এর বাইরে আমরা হচ্ছে গিয়ে যারা ইমেল নিয়ে কাজ করি তাদেরকেও ডেটা নিয়ে ঘাটাঘাটি করতে হয়। এর বাইরে যারা আমরা রিসার্চ করি, অনেকে বাইরের দেশে বাংলাদেশে অনেকেই রিসার্চ বেস কাজ করে। সো লেটস সে আমি যদি সিম্পল একটা অবজেক্ট ডিটেকশনের কাজও করি, তার জন্যও কিন্তু আমাকে ওই ডেটাটা প্রিপেয়ার করে আসতে হয়। সো ওই ডেটা প্রিপেয়ার করতে গেলে নরমালি আমাদের কিছু পার্টিকুলার জিনিস শিখে আসতে হয়। সো এই যে প্রিরিকুইজিট যেটা আমি এখানে শো করতেছি, এইটা কমপ্লিটলি পাইথনের রেসপেক্টে বানানো। পাইথনের রেসপেক্টে যদি আমরা কাজ শুরু করি, তাহলে আমাদের কোন কোন টপিকগুলো অ্যাটলিস্ট শিখে আসা উচিত এই কাজগুলো করার আগে, বা হচ্ছে অ্যাটলিস্ট প্যারালালি যাওয়া উচিত এই কাজগুলো করতে করতে। সো আমি যদি সিম্পলি এক্সপ্লেইন করি বিষয়টা এরকম যে ভাই, আমি যদি ডেটা নিয়ে কাজ শুরু করতে চাই, মানে আমি যদি ডেটা সায়েন্টিস্ট হইতে চাই, আমি যদি ডেটা ইঞ্জিনিয়ার হইতে চাই, অথবা আমি যদি এমএল ইঞ্জিনিয়ার হইতে চাই, এই এমএল এর যে বেসিক কাজগুলো আছে বা ডেটা সায়েন্টিস্টের যে বেসিক জব রোল আছে, সেই কাজটা শুরু করার আগে আমার কোন কোন জিনিসগুলো অ্যাটলিস্ট শিখে তারপরে ওই স্পেসিফিক বা স্পেশালাইজড কাজগুলো আমি শুরু করতে পারি, সেইটার প্রিরিকুইজিট পাইথনের রেসপেক্টে দেওয়া। সো হ্যাঁ, আমি কেন পাইথনের কথা বলতেছি, কারণ পাইথন ছাড়াও আরো 2-3টা ল্যাঙ্গুয়েজ আছে। ওয়ান অফ দেম ইজ আর, সিম্পলি জাস্ট আর নামে একটা ল্যাঙ্গুয়েজ আছে যেখানে আমরা ডেটা সায়েন্সের কিছু কাজ করতে পারি। এর বাইরেও হচ্ছে চাইলে গোল্যাং এর কিছু কাজ করতে পারি। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই কোনো কিছু না কিছু সাপোর্ট আছে, বাট দ্য মোস্ট টু পপুলার ল্যাঙ্গুয়েজ ইজ পাইথন এন্ড আর। সো যারা ডেটা সায়েন্টিস্ট বা ডেটা ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করি, তাদের হয়তো বা মোস্টলি পাইথন বা আর নিয়েই আমরা কাজ করি। এর বাইরেও যারা অনেক পুরনো ডেটা সায়েন্টিস্ট বা হচ্ছে অনেক আগে থেকেই নিয়ে কাজ করে, তাদেরকে আরেকটা স্কিল আয়ত্ত করতে হয়, সেটা হচ্ছে এসকিউএল। এসকিউএল কেন? কারণ হচ্ছে আগে যখন ডেটাগুলো কাজ করতো, ডেটা সায়েন্স বা ডেটা এই যে ইঞ্জিনিয়ারিং, এই ফিল্ডগুলো কিন্তু অনেক নতুন, বাট আগে থেকেই আমাদের এখন যে নোএসকিউএল ডেটাবেস গুলো আসছে, এগুলো কিন্তু রিসেন্ট টেকনিক। বাট পুরোনো যে কোম্পানিগুলো আছে, তারা কিন্তু আগে ডেটাগুলো এসকিউএল ডেটাবেসেই রাখতো, এবং সেখান থেকে ডেটাগুলো আমাকে রিট্রিভ করে নিয়ে আসতে হইতো, এবং ওই রিট্রিভ
করে নিয়ে আসা ডেটার উপরে অপারেশনস করতে হতো। সো এই জন্য ওয়ান অফ দ্য রিলেটেবল স্কিল বা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট স্কিল ইজ অলসো যে আমাকে এসকিউএল কুয়েরি ল্যাঙ্গুয়েজটা শেখা, যাতে হচ্ছে আমরা কোনো একটা ডেটাবেস থেকে ডেটাগুলোকে রিট্রিভ করতে পারি। সো দিজ আর দ্য মুখে আমি বলে দিলাম অন্যান্য ক্ষেত্রে প্রিরিকুইজিট কি, বাট যদি আমরা পাইথনে ডাইভ ইন করি, যদি আমরা ডিপ লার্নিং করতে চাই বা মেশিন লার্নিং করতে চাই, দেয়ার ইজ নো ওয়ান ক্লোজ টু ইভেন, মানে কাছেই নাই পাইথনের আর কি। কেন? পাইথন হচ্ছে গিয়ে অনেক বেশি একটা ডেভেলপার ফ্রেন্ডলি ওপেন সোর্স প্ল্যাটফর্ম। অন্য ল্যাঙ্গুয়েজ গুলাতে যে লাইব্রেরি গুলো বা প্যাকেজ গুলো আছে, মোস্ট অফ দেম যেগুলো অনেক ভালো প্যাকেজ, মোস্ট অফ দেম আর পেইড, তারা জাস্ট মডিউল বানায়, সেগুলো হয়তো পেইড করে দেয়। বাট পাইথনে এত বেশি ওপেন সোর্স টুল আছে, যেই টুলগুলো দিয়ে আমরা অনেক অপারেশনস ইজিলি করে আসতে পারি। সো এই জন্য যেমন হচ্ছে ডিপ লার্নিং বা মেশিন লার্নিং এর জন্য টেনসরফ্লো, পাইটর্চ, সাইকিট-লার্ন, এই যে লাইব্রেরি গুলো আছে, এই লাইব্রেরি গুলো অন্য কোনো ল্যাঙ্গুয়েজে এত ভালো এফিশিয়েন্ট লাইব্রেরি, এফিশিয়েন্ট বলবো না, বা এত ভালো রিচ লাইব্রেরি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে নাই। সো দ্যাটস ওয়াই যখনই আমরা এই টাইপের কোনো একটা জব ফিল্ডে আসি বা এই টাইপের কোনো একটা কাজ করতে চাই, দেয়ার ইজ নাথিং ক্লোজ টু পাইথন আর কি। সো এখন কথা হচ্ছে যদি আমরা পাইথন শিখতে চাই, সো দিজ আর দ্য টপিকস, আই হ্যাভ লিস্টেড ডাউন অল অফ দ্য টপিকস। সো ইন টার্মস অফ যদি আমরা পাইথন নিয়ে কাজ শুরু করতে চাই, যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আমার ইনিশিয়াল যে টপিক সেগুলো হচ্ছে ভেরিয়েবলস, ডেটা টাইপ, কন্ট্রোল ফ্লো, ফাংশনস বোঝা, এন্ড দেন ওই ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক ডেটা স্ট্রাকচার গুলো দেখা। দেন ডেটা নিয়ে কাজ করতে গেলে অবশ্যই আমাদেরকে আইও হ্যান্ডলিং শিখতে হবে, হুইচ মিন্স যে হচ্ছে ফাইল হ্যান্ডলিং আর কি, রিডিং রাইটিং ফাইলস, এন্ড দেন হচ্ছে গিয়ে এক্সেপশন হ্যান্ডলিং অবশ্যই জানতে হবে। এবং যখন আমরা হয়তো বা প্রোডাকশন রিলেটেড কাজ করব বা আমরা অনেক ভালো রিসার্চ রিলেটেড কাজ করব, তখন আমাদেরকে ওপি এর কনসেপ্ট সম্পর্কে জানতে হবে। দেন পাইথনের হচ্ছে গিয়ে যেটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা হচ্ছে মডিউল এন্ড প্যাকেজেস, এন্ড দেন পাইথনের স্পেসিফিক কনসেপ্ট, লিস্ট কম্প্রিহেনশন, ল্যাম্ডা ফাংশনস, ইটারেটর, জেনারেটর, ডেকোরেটরস, এগুলা এই পর্যন্ত এগুলোকে আমরা বলতে পারি কোর পাইথন কনসেপ্ট। সো এর বাইরে যে কনসেপ্ট গুলো আছে, রেগুলার এক্সপ্রেশন, এটা জেনারেল কনসেপ্ট, এটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ঘুরে ফেলে আমরা সেমই বলি। এরপরে আমরা যেটা ইউজ করি পাইথনের ক্ষেত্রে, আমরা অনেক বেশি নামপাই ইউজ করি। সো নামপাই পাইথনের ডেটা টাইপ যেহেতু ডাইনামিক, সো এই ডাইনামিক অ্যারে নিয়ে কাজ করতে গেলে অনেক মেমোরি ইস্যু হয়। সো এই জন্য আমরা যখন পাইথনে কাজ করি, অনেকে দেখবো যে পান্ডাস বা নামপাই ইউজ করি। সো এই জন্য হচ্ছে এই কাজগুলো শেখা শেষ হয়ে গেলে আমাদেরকে নামপাই বা পান্ডাস নিয়ে পড়ে যেতে হবে, ওইগুলো নিয়ে কিভাবে কাজ করতে হয় সেগুলো করতে হবে। দেন ডেটাগুলো প্লট করে ভিজুয়ালাইজ করে দেখার জন্য ম্যাটপ্লটলিব, সিবর্ন, এন্ড দেন ফাইনালি যখন আমরা বড় কোনো কাজ করব, তখন আমাদেরকে ভার্চুয়াল এনভায়রনমেন্ট, প্যাকেজ ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় সেগুলো নিয়ে আমাদেরকে কাজ শিখতে হবে। এন্ড দেন যখন আমরা আরো ভালো, আরো অ্যাডভান্স কাজ করব, তখন ডিবাগিং, লগিং, মাল্টিথ্রেডিং, মাল্টিপ্রসেসিং, এন্ড ফাইনালি হয়তো বা আমরা চাই যে আমরা যে কাজগুলো করতেছি সেগুলো কোনো আমরা ব্যাকএন্ড সার্ভারে এপিআই থ্রুতে ডিপ্লয় করব। সো তখন আমাদের পাইথনের যে রিকোয়েস্ট মডিউল আছে এন্ড হাউ টু ওয়ার্ক উইথ এপিআই। সো ফাইনালি এই যে পুরো লাইফ সাইকেলটা আমি এখানে দেখতেছি, এই প্রত্যেকটা টপিক যদি আমার শিখা হয়ে যায়, দ্যাটস প্রিটি মাচ ইট টু অ্যাকচুয়ালি বিফোর ডাইভিং ইনটু এমএল। বাট আমি যদি সিম্পলি বলি যে কতটুকু কাজ শুরু করার, অ্যাটলিস্ট কতটুকু শিখে আমার এমএল শুরু করা উচিত, সেটা হচ্ছে এই পর্যন্ত। আমার অ্যাটলিস্ট রেগুলার এক্সপ্রেশন, ডেকোরেটর, এই কনসেপ্টগুলো শিখে তারপরে হচ্ছে গিয়ে আমাদের এমএল এ টাইপ করা উচিত। আমরা যদি এইগুলো না শিখেই একদম শুরুতেই নামপাই, পান্ডাস দিয়ে কাজ শুরু করে দেই, ইটস নট এ গুড অ্যাপ্রোচ টু লার্ন। ওকে, সো দ্যাটস প্রিটি মাচ অ্যাবাউট দি প্রিরিকুইজিটস, আই গেস। কারো কোনো এটা নিয়ে কোনো কোশ্চেন্স নাই, আমি পরের স্লাইডে যাইতে পারি। সো হোয়াট ইজ ডেটা? কারো যদি কোনো কোশ্চেন্স থাকে আবারও বলতেছি, এনি টাইম জাস্ট ফিল ফ্রি টু হ্যান্ড রেজ এন্ড আস্ক অর জাস্ট ড্রপ ইট ইন দ্য কমেন্ট বক্স। ওকে, সো ডেটা কি? ডেটা কিছুই না, ডেটা হচ্ছে কি আমরা ডেইলি রেকর্ডেবল কোনো এন্টিটি হচ্ছে কি ডেটা। রেকর্ডেবল এন্টিটি বলতে হচ্ছে সেটা নাম্বার হইতে পারে, সেটা একটা ছবি হইতে পারে, সেটা একটা ভয়েস হইতে পারে। সো এনিথিং দ্যাট ক্যান বি অ্যানালাইজড, এনিথিং দ্যাট ক্যান বি রেকর্ডেড, দ্যাট ইজ ডেটা। সো এনিথিং দ্যাট ক্যান বি রেকর্ডেড বলতে হচ্ছে, লেটস সে আমি একটা এক্সাম্পল দেই, যে আমরা হচ্ছে গিয়ে সূর্যের তাপমাত্রা মাপতে পারি, তার মানে সেটা একটা ডেটা। আমরা বলতে পারি যে হচ্ছে গিয়ে গাড়িটা কত স্পিডে যাচ্ছে, সেটাও একটা ডেটা। সো এনিথিং ডিজিটাল ওয়ার্ল্ডে যেইটাই হচ্ছে গিয়ে আমরা কোনো একটা ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, ভ্যালু বলতে নিউমেরিক ভ্যালু এমন না, টেক্সচুয়াল ভ্যালু হইতে পারে, ভিজুয়াল ভ্যালু হইতে পারে, এনিথিং যেটা কিনা হচ্ছে গিয়ে আমরা কোনো একটা রেকর্ড করতে পারি বা কোনো কিছু দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, যেটা কিনা রেকর্ড করা পসিবল, দ্যাট ইজ হোয়াট ইজ ডেটা। সো ডেটা আমরা তাহলে ডেটা নিয়ে আমরা কি করি? ডেটা হচ্ছে গিয়ে এখানে যে আমি ডেফিনেশন দিছি, বাই দ্যাট ডেফিনেশন ডেটা হচ্ছে গিয়ে মেজার করা যায় এবং ডেটা হচ্ছে অবজার্ভ করা যায়। ফাইনালি ডেটার উপরে হচ্ছে গিয়ে আমরা চাইলে প্রসেসিং করতে পারি।
So that's pretty much about data. So ডেটা আমরা দিয়ে কি কাজ করি, ডেটা দেখে আমরা হচ্ছে ডিসিশন মেকিং প্রসেস করি আর কি। সো ডেটা দিয়ে হচ্ছে আমরা অ্যানালাইসিসও করি এবং ওই ডেটার উপরে বেস করে আমরা ফাইনালি কোন একটা ডিসিশন নেই, আচ্ছা ঠিক আছে সো এই ডেটার থেকে আমরা বুঝছি এটা, সো দ্যাট মিন্স বেসড অন এ উই হ্যাভ টু টেক বি ডিসিশন। সো দ্যাট ইজ অনলি ডেটা। সো অ্যাজ আমাদের সেশনটা মেইনলি ফোকাসড অন ডেটাথন, সো বেসড অন লেটস সে আমরা এআইএমএল এর দিকেই ফোকাস করব। সো এআইএমএল এর রেসপেক্টে আমরা যদি চিন্তা করি আসলে কোনগুলোকে আমরা ডেটা বলতেছি, সো আমরা যদি পরের স্লাইডটাতে যাই, পরের স্লাইডে আমাকে এক্সপ্লেইন করতেছে যে আমি যদি ইন টার্মস অফ এআইএমএল এর রেসপেক্টে দেখি কোন ডেটাগুলো নিয়ে আমরা কাজ করি। সো এআইএমএল এর রেসপেক্টে देयर আর 4 টাইপস অফ ডেটা, চারটা টাইপের ডেটা নিয়ে আমরা কাজ করি। একটা হচ্ছে নিউমেরিক ডেটা, সেকেন্ড হচ্ছে ইমেজ ডেটা, থার্ড হচ্ছে টেক্সচুয়াল ডেটা, ফোর্থ হচ্ছে অডিও ডেটা। সো এর বাইরে আমরা বলতে পারি ভাই তাহলে ভিডিও কি হইলো? সো ভিডিও কিছুই না, ভিডিও হচ্ছে এই যে কম্বিনেশন অফ ইমেজ এন্ড অডিও ডেটা। সো ভিডিওতে কি হয়, ভিডিওতে আমার হচ্ছে যে অনেকগুলা ফ্রেম থাকে, সেখানে অনেকগুলা ইমেজ থাকে, প্রতিটা ফ্রেমে একটা করে ইমেজ থাকে এবং এই প্রত্যেকটা টাইমের প্রত্যেকটা ফ্রেমের এগেইনস্টে আমার হয়তো একটা করে অডিও সিগন্যাল বা একটা করে থাকে। সো এই প্রত্যেকটা জিনিস মার্জ করে আমরা ডেটা বানাই। সো এটাকে ছোটবেলায় আমরা পড়ছিলাম যে ওই যে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা। সো বেসিক্যালি এই জিনিসটা ওইরকম আর কি। সো আমরা যদি ডেটাগুলোকে একদম মৌলিক ভাগে ভাগ করি তাহলে देयर আর 4 টাইপস অফ ডেটা। একটা হচ্ছে নিউমেরিক, দেন হচ্ছে ইমেজ, দেন টেক্সট, দেন অডিও। সো এখন এরপরে যত ডেটা আছে এগুলোকে আমরা বলতে পারি মানে যৌগিক ডেটা বা হচ্ছে গিয়া কম্পোজিট ডেটা। মানে অন্য দুই তিনটা ডেটার ফরমেশন করে আমি ফাইনালি হয়তোবা ওই ডেটাটা পাই। সো নিউমেরিক ডেটা কোনগুলোকে বলতেছি? নিউমেরিক ডেটা কিছুই না যেখানে আমার সিম্পলি কিছু নাম্বারস আছে। নাম্বারস বলতে একটা আমাদের হচ্ছে একটা কোন একটা ফরকাস্টিং হইতে পারে, কোনো একটা এরিয়ার হচ্ছে গিয়া সেলস ডেটা হইতে পারে, কোন একটা এরিয়ার টেম্পারেচার ডেটা হইতে পারে। সো অল অফ দিস ভ্যালু আমরা হচ্ছে গিয়া কোন একটা নাম্বারে রিপ্রেজেন্ট করি, হয়তো কোনো টেবিল আকারে রিপ্রেজেন্ট করতে পারে। এখন ডেটাগুলো স্ট্রাকচারডও হইতে পারে, আনস্ট্রাকচারডও হইতে পারে। সো এরপরে যে কোনো নাম্বার যেটাকে আমরা হচ্ছে গিয়ে কোনো নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করি সেটাই হচ্ছে আমাদের নিউমেরিক ডেটা। সো এরপরে কি আছে, আমাদের ইমেজ আছে। সো ইমেজ কি? is the meeting being recorded, right? So I cannot answer that question. Sami, hello. জি, এটা রেকর্ড করা হচ্ছে। Okay, thank you. So second thing is image data. So image data কি? ইমেজ হচ্ছে গিয়ে যেগুলো আমরা ভিজুয়ালি দেখি, চোখে দেখতে পাই। এই এমন ডেটাই এখন কথা হচ্ছে ভাই নাম্বারও তো চোখে দেখতে পাই, তাহলে ইমেজের মধ্যে ডিফারেন্স কি? ইমেজের মধ্যে ডিফারেন্স হচ্ছে গিয়ে ওই যে চোখে দেখতে পাই মিন্স উই হ্যাভ এ কালার ভ্যালু টু দ্যাট ডেটা। সো আমরা ইমেজ ভ্যালু কোনগুলোকে বলতেছি, আই গেস আমরা সবাই মোবাইল ফোন টিপি। সো এটা নিয়ে আলাদা স্পেসিফিক কিছু নাই, এর পরের স্লাইডে আমি আরেকটু ডিটেইলে যাব হচ্ছে ইমেজ বলতে আমরা কি বুঝাইতেছি। টেক্সচুয়াল ডেটা কি? টেক্সচুয়াল ডেটা কি? নাম্বার অফ ক্যারেক্টারস এর একটা কম্বিনেশন দ্যাট হ্যাজ এ মিনিং। সো আমরা যে কথাগুলো বলতেছি এগুলোকে আমরা টেক্সচুয়ালি রিপ্রেজেন্ট করতে পারি, দ্যাট হ্যাজ এ মিনিং, দ্যাট ইজ দি টেক্সচুয়াল ডেটা। অডিও ডেটা কি? অডিও ডেটা ইজ এ ওয়েভ অফ সাউন্ড আর কি। সো আমরা ছোটবেলায় ফিজিক্সে সাউন্ডও পড়ছি, ইট জাস্ট এ ফ্রিকোয়েন্সি রেঞ্জ বিটুইন মানে ফ্রিকোয়েন্সি রেঞ্জ ওই কম্পন পড়ছি আর কি, সেই কম্পনের ফ্রিকোয়েন্সি ভ্যালুটাই হচ্ছে অডিও ডেটা। সো এখানে সিম্পলি একটা আইডিয়া দেওয়া যে কোন টাইপের কি টাইপের ডেটা আছে এন্ড ওই ডেটাগুলোর উপর আমরা কি ধরনের কাজ করি। সো এর বাইরে আমি যে কোনো ডেটাই বলি না কেন, যেই ডেটাগুলো হচ্ছে কম্পোজিট ডেটা, সো দিস আর দ্য 4 ফান্ডামেন্টাল ডেটা যেগুলো নিয়ে হচ্ছে আমরা কাজ করি। সো এখানে জাস্ট আমি কিছু এক্সাম্পলও দিছি যে কোনগুলা কোন টাইপের ডেটাগুলা কি। সো এখন আমরা একটু ইন ডিটেইলে দেখি যে কোন টাইপের ডেটার আরো কি কি ডিপে যদি যাই আর কি কি আমরা দেখতে পারি আর কি। সো ডেফিনেশন কিছুই না, নিউমেরিক ডেটা হচ্ছে গিয়া একটা অলরেডি আমরা বলছি যে দ্যাট হ্যাজ এ মানে কোয়ান্টিটিভ ইনফরমেশন, যেটা কিনা হচ্ছে কোনো নাম্বারে রিপ্রেজেন্ট করি। আলটিমেটলি যে কোনো ডেটাই কি আমরা নাম্বারে রিপ্রেজেন্ট করি, বাট হচ্ছে নিউমেরিক ডেটাটা জাস্ট সিম্পলি ইজ অ্যান অ্যারে অফ নাম্বারস, আর কিছুই না। সো সেইগুলোকে আমরা নিউমেরিক ডেটা বলতেছি, অলরেডি আমরা কিছু এক্সাম্পল দিছি। সো দেয়ার আর টু বেসিক টাইপ অফ নিউমেরিক ডেটা, একটা হচ্ছে ডিসক্রিট ডেটা, একটা হচ্ছে কন্টিনিউয়াস ডেটা। সো ডিসক্রিট ডেটা আমরা কোনগুলোকে বলতেছি? ডিসক্রিট ডেটা হচ্ছে কাউন্টেবল, যেগুলোকে আমরা কাউন্ট করতে পারি। লেটস সে আমাদের একটা ওয়েদার এর প্রেডিকশন ডেটা আছে। সো আমি কোন একটা পার্টিকুলার ডেতে যদি প্রেডিকশন করি, দ্যাট ইজ জাস্ট এ সিম্পল ভ্যালু। দ্যাটস লেটস সে যে আজকের দিনের হচ্ছে ওয়েদার 20 ডিগ্রি সেলসিয়াস, দ্যাটস এ সিম্পল ভ্যালু। বাট এইগুলো ডেটাগুলোকে আমরা বলতেছি ডিসক্রিট ডেটা। বাট যদি আমরা বলে দেই যে লেটস সে আজ
কোন একটা ফাংশনের আউটপুট লেটস সে 2 থেকে 3 এর ভিতরে যে কোনো একটা ভ্যালু। এখন 2 থেকে 3 এর ভিতরে যে একটা আমি যে রেঞ্জ বলে দিছি, এই 2 থেকে 3 এর ভিতরে কতগুলা ভ্যালু হইতে পারে? এনি গেসেস? এই 2 থেকে 3 এর ভিতরে ইনফিনিট সংখ্যক নাম্বার হইতে পারে। কিভাবে? 2.1 একটা হইতে পারে, 2.11 একটা হইতে পারে, 2.12 একটা হইতে পারে, 2.1111 একটা হইতে পারে। সো আলটিমেটলি এই 2 থেকে 3 এর ভিতরেও যদি আমি বলি অনেক ছোট একটা রেঞ্জ, স্টিল এইটার ভিতরে আমার ইনফিনিট সংখ্যক নাম্বার আমরা চাইলে রিপ্রেজেন্ট করতে পারি। সো এই ধরনের নাম্বারগুলোকে আমরা বলি কন্টিনিউয়াস নাম্বার। স্টিল দিস আর মেজারেবল, বাট এই নাম্বারগুলো একটা রেঞ্জ হইতে পারে, এবং ওই রেঞ্জ যখন আমি বলে দেই, ওই রেঞ্জের ভিতরে যে ভ্যালুগুলো হয়, ওই রেঞ্জের ভিতরে ইনফিনিট নাম্বার অফ ভ্যালু আমরা চাইলে রিপ্রেজেন্ট করতে পারি। সো দ্যাটস ওয়াই দেয়ার আর টু টাইপস অফ নিউমেরিক ডেটা, ওয়ান ইজ ডিসক্রিট, অ্যানাদার ওয়ান ইজ কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস যেটাগুলো ইনফাইনাইট হয়। সো দ্যাটস প্রিটি মাচ অ্যাবাউট নিউমেরিক ডেটা। সো এরপরে যদি যাই, এরপরে আমাদের আছে ইমেজেস ডেটা। সো আমি এর আগে বলছিলাম যে হচ্ছে যে কোনো টাইপের ডেটা নিয়ে আমরা কাজ করি না কেন, সেই ডেটাকে আলটিমেটলি আমাদেরকে নাম্বারে রিপ্রেজেন্ট করতে হবে। সো আমরা যে ইমেজগুলো দেখি, সেই ইমেজগুলো আর কিছুই না, যদি আমরা সিম্পলি ইমেজগুলো হচ্ছে একটা 3D অ্যারে। সো ইমেজগুলো 3D অ্যারে কিভাবে? সো ছোটবেলায় আমরা পড়ছি মৌলিক রং, যৌগিক রং। সো মৌলিক রং কি ছিল? RGB, রেড, গ্রিন, ব্লু। সো আমরা যখন ইমেজ দেখি, যখন আমরা কোনো একটা কালারড ইমেজ দেখি, যদি ইমেজটা 2D হয়, ডেফিনেটলি 2D ইমেজের কথা বলতেছি, বিকজ এখানে আমি দেখাইছি যে ইমেজ ক্যান বি 3D অলসো। সো আমরা রিসেন্টলি দেখতেছি যে 3D ইমেজও চাইলে আমরা জেনারেট করতে পারি, এবং 3D ইমেজ নিয়ে প্রসেসিং এর অনেক কাজ রিসেন্টলি রিসার্চ হচ্ছে। সো যদি আমরা 2D ইমেজ চিন্তা করি, ইটস জাস্ট এন্ড সিম্পল 3D অ্যারে। 3D অ্যারেতে আমার তিনটা চ্যানেল থাকে, তিনটা, এক একটা চ্যানেল হচ্ছে এক একটা কালার ভ্যালু রিপ্রেজেন্ট করে। ওয়ান ইজ রেড, ওয়ান ইজ গ্রিন, ওয়ান ইজ ব্লু। যদিও এখানে কালার পিক্সেল গুলো ভুল দেওয়া আছে, সো আই হ্যাভ পিক দিস ইমেজ ফ্রম এ রং সোর্স, সরি ফর দ্যাট। বাট RGB, সো আর আছে, জি আছে, বাট এটা হবে আর কি ব্লু, নট ইয়েলো। সো প্রত্যেকটা চ্যানেলে আমার লেটস আমার ইমেজের রেজুলেশন যদি হচ্ছে গিয়া 124x124 হয়, তাহলে আমরা ওই 124x124 ইমেজে আমাদের 124x124 সাইজের একটা 2D অ্যারে থাকে প্রত্যেকটা চ্যানেলের জন্য, এবং প্রত্যেকটা পিক্সেল ভ্যালু মানে লেটস ওই পার্টিকুলার পিক্সেলে আমার তিনটা করে ভ্যালু থাকবে, একটা আর এর, একটা জি এর, একটা বি এর। ওই ইন্ডেক্সে আমার কোন কালারের ভ্যালু কত দিব, এবং ওই কালারের ভ্যালুগুলা ডেফিনেটলি 0 থেকে 255 রেঞ্জের ভিতরে হবে। সো ওয়ান্স এগেইন এখানে ভ্যালু 256 বেশি আমরা দেখতে পারতেছি, সো সরি ফর দ্যাট। সো কখনোই ইমেজের ভ্যালু 0 থেকে 255 এই রেঞ্জের বাইরে যাবে না। সো আমার কাছে তিনটা চ্যানেল থাকে, 3D অ্যারে থাকে। সো 3D অ্যারের ভিতরে কি থাকে, যদি আমরা কালারড ইমেজের কথা বলি, সেখানে তিনটা চ্যানেল থাকে, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে ব্লু। আমার ইমেজের রেজুলেশন তত সাইজের প্রত্যেকটা 2D অ্যারে থাকে, এবং রেড চ্যানেলে হচ্ছে গিয়ে রেডের, ওই পিক্সেলে রেডের ভ্যালু থাকে, ওই পিক্সেলে গ্রিনের ভ্যালু থাকে, ওই পিক্সেলে ব্লুর ভ্যালু থাকে, এবং ওই ভ্যালুগুলো মার্চ করে যে কালারটা হয়, সেই কালারটাই আমরা ফাইনালি হচ্ছে গিয়ে চোখে ইমেজের উপরে দেখতে পারি। যে কোনো টুল দিয়ে, ইমেজ ভিউয়ার বা যাই দিয়ে আমরা লোড করি না কেন, সেখানে ওই কম্বাইন্ড যে ভ্যালুটা, তিনটা পিক্সেল মিলায়ে, সেই ভ্যালুটাই আমরা দেখতে পারি। সো সিম্পলি অনেক টাইপের ইমেজ আছে। গ্রে স্কেল ইমেজ, সেখানে হচ্ছে সিম্পলি আমরা সাদা কালো দেখতে পারি। RGB বলে কালার দেখতে পারি। CMYK নামে আরেকটা টাইপের ইমেজ আছে। যেমন আমরা কিছু ইমেজ দেখছি যেখানে কিছু চাইলে ট্রান্সপারেন্ট পিক্সেল রাখা যায়। এখন আমি তো অলরেডি যদি তাকে কোনো না কোনো কালার ডিফাইন করে দেই, তাহলে আইদার তাকে সাদা হইতে হবে অথবা কালো হইতে হবে। সো এই ট্রান্সপারেন্ট পিক্সেল মানে কি, এখানে কোনো কালারই নাই। সো ওই টাইপের ইমেজে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই, তখন আমাদের CMYK ইমেজ আছে, সেগুলোতে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এন্ড দ্য ফাইনাল ফরম্যাট ইজ, আমি যেটা আমি অলরেডি বলে ফেলছি, সেটা হচ্ছে মাল্টি স্পেকট্রাল 3D ইমেজ। সো এই টাইপের ইমেজগুলো আছে, এবং এইগুলো নিয়ে আমরা কাজ করি। সো ইমেজও একটা টাইপের ডেটা, যেটা কেউ কিনা আমরা চাইলে না, আমরা নাম্বারেই রিপ্রেজেন্ট করি, এবং ফাইনালি আমাদের ইমেজের উপরে যত টাইপের অপারেশনস আছে, সেই অপারেশনস গুলো আমরা এই যে 2D বা 3D এর উপরেই করি। সো আমার একটা আর্জেন্ট কল আসতেছে, লেট মি টেক 1 মিনিট ব্রেক।
ওকে, থ্যাংক ইউ ব্রিয়ান ফর ওয়েটিং। সো আমরা মুভ অন করি। দেন উই হ্যাভ টেক্সট ডেটা, বাট ইমেজটা আই গেস উল্টাই গেছে নাকি? এরকম কেন হলো? সো আই থিঙ্ক ওকে, সো যেটা হয়েছে স্লাইডটা আই গেস আমি ভুলে ডিলিট করে ফেলছি। সো এখানে লেখা আছে টেক্সট, বাট এখানে ডেফিনেশন আছে হচ্ছে কি অডিওর, ইমেজটা আছে অডিওর। সো মাঝখানে হচ্ছে টেক্সট ডেটার যে স্লাইডটা আছে আই ডোন্ট নো কেন ডিলিট হয়ে গেছে। ওকে, সো টেক্সট ডেটা কি? টেক্সট ডেটা হচ্ছে কি কিছুই না, সিকোয়েন্স অফ ক্যারেক্টারস, যেখানে হচ্ছে কি আমরা অনেকগুলো ক্যারেক্টার সিকোয়েন্সিয়ালি রাখি, যেমন হচ্ছে এ বি সি ডি, দেন এই এ বি সি ডি গুলো মার্চ করে আমরা ফাইনালি হয়তো বা টেক্সচুয়াল ইনফরমেশন গুলো দেখতে পারি। সো টেক্সচুয়াল ডেটার ক্ষেত্রেও দেয়ার আর 2-3 টাইপস যদি আমরা বলি। ওয়ান ইজ হচ্ছে কি স্ট্রাকচারড টেক্সট, আরেকটা হচ্ছে আনস্ট্রাকচারড টেক্সট, আরেকটা হচ্ছে সেমি স্ট্রাকচারড টেক্সট। সো স্ট্রাকচার টেক্সট কোনগুলা? সেগুলো হচ্ছে যেমন আমরা বলি জেসন নামে একটা ফরম্যাট আছে, এক্সএমএল ডেটা নামে একটা ফরম্যাট আছে, এইচটিএমএল যে ডেটা আছে সেটাও আমরা চাইলে বলতে পারি স্ট্রাকচারড। আবার যখন আমরা সিতে কোড লিখি সেই কোডগুলোও কিন্তু স্ট্রাকচারড ডেটা। সো এই ডেটাগুলোকে আমরা নরমালি বলি স্ট্রাকচারড টেক্সট আর কি। তারপরে হচ্ছে যে আনস্ট্রাকচারড কোনগুলো, যেমন হচ্ছে আমাদের বড় বিশাল বড় একটা ওয়ার্ড ডকুমেন্ট আছে, এই ওয়ার্ড ডকুমেন্টে অনেক টাইপের ফরম্যাটিং থাকে। সো আলটিমেটলি ওয়ার্ডের ভিতরেও কিন্তু যে ডেটাগুলো থাকে ওইগুলো এক্সএমএল ফরম্যাটেই সেভ করে, বাট আলটিমেটলি এই যে বড় বিশাল অ্যামাউন্ট অফ ডেটা আছে, যদি আমাদের কোনো ফরম্যাটিং না থাকে আর কি, বিশাল বড় মনে করেন আপনাকে একটা পাঠাই দিছে, আদালতের রায় পাঠাই দিছে 140-45 পেজের, এই ডেটাগুলো নরমালি আনফরম্যাটেড থাকে, এগুলোকে আমরা বলি আনস্ট্রাকচারড। সেমি স্ট্রাকচারড কোনগুলো? যেগুলোতে কিছু ফরম্যাটিং আছে কিছু ফরম্যাটিং নেই, যেমন হচ্ছে ওয়ার্ডের ডকুমেন্টে যেটা আমি एग्जांपल দিলাম। সো এই টাইপের ডকুমেন্টগুলোকে আমরা বলি হচ্ছে কি সেমি স্ট্রাকচারড টেক্সট আর কি। সো আমরা যখন টেক্সট নিয়ে কাজ করি দেয়ার আর 3 বেসিক টাইপস যেগুলো নিয়ে আমরা কাজ করি, এবং টেক্সচুয়াল যে ইনফরমেশন গুলো আছে এগুলোতে তো হচ্ছে কি আমরা কোনো ক্যারেক্টার দিয়ে রিপ্রেজেন্ট করি, বাট দেয়ার ইজ ওয়ান ইম্পর্টেন্ট থিং, যেমন হচ্ছে আমরা ইন্টারে ওই জিনিসটা এখন আছে আস্কি ক্যারেক্টার এবং আনসি ক্যারেক্টার। সো এই যে যখন আমরা এ কে রিপ্রেজেন্ট করি, আমরা ছোটবেলায় এগুলো পড়ছি হয়তো, কিবোর্ডে যখন আমরা এ টাইপ করি, সো ওই এ টাইপ করাকে আলটিমেটলি কোন একটা নাম্বারে কিন্তু রিপ্রেজেন্ট করে। সো কম্পিউটার হয়তো বা বাইনারি সিগন্যাল বুঝে, আমরা হচ্ছে সেই বাইনারিটাই পড়ি, এন্ড দেন ওইভাবে কম্পিউটার কিন্তু ইন্টারপ্রেট করে। বাট যখন আমরা মেশিন লার্নিং বা ডিপ লার্নিং নিয়ে কাজ করতেছি, তখন কিন্তু আমরা এই অডিওগুলোকে কিন্তু এইভাবে ইন্টারপ্রেট করি না, সরি টেক্সটগুলোকে আমরা এইভাবে ইন্টারপ্রেট করি না, টেক্সটগুলোকে আমরা ইন্টারপ্রেট করি ওয়ার্ড বাই ওয়ার্ড। আবারও বলতেছি, যখন আমরা টেক্সট ডেটা নিয়ে কাজ করি, টেক্সট ডেটাগুলোকে আমরা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ইন্টারপ্রেট করি না, টেক্সট ডেটাগুলোকে আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড হচ্ছে গিয়া ইন্টারপ্রেট করি। হুইচ ইজ টু সে there are 2-3 concept. One is bag of word, then হচ্ছে character frequency, word frequency, TF, IDF. So এত ডিটেইলে কারো যদি জানার ইচ্ছা থাকে I can go, but simply ভাবে চিন্তা করি, আমরা যদি there is a concept called tokenization. Tokenization কি করে? এই যে এখানে লেখা আছে, let's say audio data refers to sound, recording or signals that represent information in a wave format. So এই টেক্সটটাকে এই অডিওর জন্য সে একটা ভ্যালু রিপ্রেজেন্ট করবে, let's say 1, ডেটার জন্য সে বলবে 2, রেফারেন্স ওয়ার্ডটার জন্য বলবে 3, টুর জন্য বলবে 4। সো এইভাবে প্রত্যেকটা আমার যে পুরো একটা ভোকাবুলারি আছে বা পুরো যে আমার ডেটা সেটটা আছে, সেই ডেটা সেটের জন্য কতগুলা নাম্বার অফ ইউনিক ওয়ার্ড আছে সেটা সে বের করবে, এবং প্রত্যেকটা ইউনিক ওয়ার্ডের জন্য সে একটা নাম্বার অ্যাসাইন করে দেবে, ওয়ার্ডের এগেইনস্টে, নট নেসেসারি ক্যারেক্টারের এগেইনস্টে। সো এই প্রসেসটাকে আমরা বলি টোকেনাইজেশন, যে টোটাল ভোকাবুলারিতে আমাদের নাম্বার অফ ইউনিক ওয়ার্ড আছে কোনটা, এবং কোন ইউনিক ওয়ার্ডে আমরা কোন নাম্বারটা অ্যাসাইন করতে পারি। সো এই যে নাম্বারটা আমরা অ্যাসাইন করব, এই নাম্বারটাই আলটিমেটলি আমরা কোনো ডিপ লার্নিং বা মেশিন লার্নিং মডেলে ফিট করি, তারপরে ওই ফিট করে ওইটার উপরে আমরা একটা রেজাল্টস নিয়ে আসি। সো আলটিমেটলি এইটাকে আমরা হচ্ছে নাম্বারে রিপ্রেজেন্ট করে নিয়ে আসি, এবং নাম্বারে রিপ্রেজেন্ট করে তারপরে হচ্ছে ওইটা আমরা মডেলে ফিট করি। সো দ্যাটস ইট অ্যাবাউট টেক্সট ডেটা। ফাইনালি উই হ্যাভ যে টেক্সট ডেটা, সরি অডিও ডেটা। সো অডিও ডেটা কি? অডিও ডেটা হচ্ছে আমরা অলরেডি বলছি যে রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি, আর কিছুই না। সো অডিও ডেটাগুলোকে আমরা চাইলে দুই ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, একটা হচ্ছে টাইম সিরিজ আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি সিরিজ। সো টাইম সিরিজ তো আমরা দেখতে পারি যে কোন সেকেন্ডে আমাদের ওই পার্টিকুলার অবজেক্টের ফ্রিকোয়েন্সি কত ছিল। সো এইভাবে আমরা টাইম যে ডেটাগুলো থাকে, টাইম ডেটাগুলোকে নরমালি টাইমের এগেইনস্টে আমার যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ সেইটা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। সো এখানে দুইটা ডেটা থাকবে অলওয়েজ, একটা হচ্ছে টাইম, আরেকটা কি ওই টাইমে আমার ফ্রিকোয়েন্সি কত। সো দ্যাটস হাউ এ অডিও ডেটা ইজ রিপ্রেজেন্টেড।
সো অডিও টাইপের ডেটা কি কি আছে, যেমন হচ্ছে গিয়ে নরমালি আমরা চারটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মোনো অডিও, স্টোরি অডিও, মাল্টি চ্যানেল অডিও, টাইম সিরিজ অডিও। টাইম সিরিজ অডিওর এক্সাম্পলে আমি দিলাম মনো অডিও কি, যেখানে শুধুমাত্র একটা সিঙ্গেল চ্যানেল থাকে, যা সিম্পল একটা সাউন্ড দিয়ে যদি আমরা শুনতে পারি সেগুলোকে আমরা মনো অডিও বলি। স্টেরিও অডিও হচ্ছে যেখানে দুইটা চ্যানেল থাকে, একটা হচ্ছে লেফট আর একটা রাইট। সো আমাদের যারা হেডফোন ইউজ করি লেফট ও রাইট চাইলে কিন্তু দেখবেন যে আলাদা আলাদা অন অফ করা যায়। সো ওই যে অডিও গুলো আছে ওই অডিও গুলার দুইটা চ্যানেল থাকে, একটা হচ্ছে লেফট আর একটা রাইট। সো লেফট ও রাইট এর বেসিসে হচ্ছে সে আপনাকে আউটপুট দিবে। মাল্টি চ্যানেল অডিও যেমন হচ্ছে মিউজিক, মিউজিক যখন আমরা শুনি সেখানে কিন্তু মাল্টি চ্যানেল অডিও ইউজ হয়, যেখানে কিন্তু অনেকগুলা আলাদা আলাদা ইনস্ট্রুমেন্ট আমরা শুনি এবং আলাদা আলাদা ইনস্ট্রুমেন্টের আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি থাকে। পুরো নিউজ মানে মিউজিক ভিডিওটা কম্পাইল হয়ে আমরা একটা অডিও শুনতে পারি, বাট ওখানে চ্যানেল আসলে অনেকগুলা থাকে। সো এইটা হচ্ছে আমাদের মাল্টি চ্যানেল অডিও। এবং এই মাল্টি চ্যানেল অডিও গুলাই হচ্ছে গিয়া বাই ডিরেকশনাল, মাল্টি ডিরেকশনাল হয়। বাট যদি আমি বাই ডিরেকশনাল সাউন্ড শুনতে চাই সেটা হচ্ছে আমাদের স্টোরি অডিও। মোনো অডিও যখন আমরা শুনি তখন আমরা কোনো ডিরেকশন ইনফরমেশন বুঝি না আর কি, যারা গেম খেলি তারা এটা ভালো রিলেট করতে পারবে আর কি। সো দ্যাটস হোয়াট ইট ইজ। সো যখন আমরা হচ্ছে অডিও নিয়ে কাজ করি দেয়ার আর 4 বেসিক ফর্ম, বাট যখন আমরা মেশিন লার্নিং নিয়ে কাজ করি আমরা এটা অ্যাজিউমই করে নিই দেয়ার আর মাল্টি চ্যানেল অডিও, এবং এই ডেটাটা টাইম সিরিজ ওয়েতে আর কি ভাগ করা আছে। এখন আমরা নরমালি হচ্ছে গিয়ে ইমেজ থেকে যখন নয়েজ রিডাকশন করি তখন আমরা এরকম চ্যানেলই ডিটেক্ট করি, কোন কোন চ্যানেল হয়তো বা নয়েজ হইতে পারে, আমরা ফাইনালি ওই নয়েজ থেকে ওই ইমেজগুলোকে বের করে দিই। সো দ্যাটস প্রিটি মাচ ইট। সো আলটিমেটলি এখান থেকে যেটা বোঝার চেষ্টা করলাম, যদিও আমাদের চারটা ডিফারেন্ট টাইপের ডেটা আছে, বাট আলটিমেটলি সবগুলা ডেটাকে আমরা কোনো না কোনো নিউমেরিক ভ্যালুতেই রিপ্রেজেন্ট করি, এবং ওই নিউমেরিক ভ্যালু নিয়েই ফাইনালি হচ্ছে গিয়ে আমরা ওইটার উপরে কোনো একটা মেশিন লার্নিং অ্যালগরিদম ইউজ করে আউটপুট নিয়ে আসি। সো এইটাই মূলত ডেটা, চারটা সব টাইপের ডেটা এবং তাদের সম্পর্কে একটা ছোট্ট পরিচিতি। সো এরপরে আমরা ডেটা নিয়ে যদি কাজ শুরু করি আমাদের পরের স্টেপস হচ্ছে গিয়ে ডেটা প্রিপ্রসেসিং। সো ডেটা প্রিপ্রসেসিং নিয়ে যদি আমরা বলি এখানে অনেক স্টেপস আছে। এটাকে যদি আমি নরমালাইজ করতে চাই দেয়ার এক একটা সোর্স আমাকে এক এক রকম ইনফরমেশন বলবে যে কি কি স্টেপ করতে হয়, বাট কিছু স্টেপ আছে যেগুলো আমাকে ম্যান্ডেটরি আমরা বলতে পারি আর কি। সো ম্যান্ডেটরি স্টেপগুলো কি, একটা হচ্ছে আমাকে ডেটা কোন একটা সোর্স থেকে কালেক্ট করতে হবে, কালেক্ট করার পর থেকে হচ্ছে ডেটা ক্লিন করতে হবে, যেটা কিনা এখানে ফিক্স কোয়ালিটি ইস্যু বলতে বলে দেওয়া আছে। দেন ডেটার ভিতরে ইম্পর্টেন্ট ফিচার আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, তারপরে হচ্ছে এটার উপরে ফিচার ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করতে হবে। ফিচার ইঞ্জিনিয়ারিং অনেক রকম হইতে পারে, ক্লাস্টারিং হইতে পারে, ফিচার ইঞ্জিনিয়ারিং ভিতরে অগমেন্টেশন হইতে পারে, ফিচার ইঞ্জিনিয়ারিং এর ভিতরে ডাইমেনশনাল ডিটেকশন হইতে পারে, ফিচার ইঞ্জিনিয়ারিং এর ভিতরে আমরা চাইলে ডেটা ব্যালেন্সিং করতে পারি। সো এই প্রত্যেকটা কাজই হচ্ছে আমার ডেটা ফিচার ইঞ্জিনিয়ারিং এর ভিতরে অন্তর্ভুক্ত। সো এরপরে আমরা ফিচার ইঞ্জিনিয়ারিং করে মডেল ট্রেন দেই এবং ওই ডেটার উপরে ভ্যালিডেশন করি, আর এরপরে হচ্ছে আমরা স্টেপটাকে কমপ্লিট করি, অথবা ওই স্টেপস গুলো আমরা বারবার করতে থাকি আনলেস উই হ্যাভ এ প্রপার রেজাল্ট ফ্রম আওয়ার ডিপ লার্নিং অর মেশিন লার্নিং মডেল। সো জেনারেলি যদি বলি, সো দেয়ার আর 4 বেসিক স্টেপস। ওয়ান হচ্ছে ডেটা সোর্স গুলো কালেক্ট করা, মার্জ করা, দেন ডেটা ক্লিন করা, ডেটা ক্লিন করার পরে হচ্ছে এটার উপরে ফিচার ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করা, এবং ফাইনালি হচ্ছে ওই ডেটার উপরে আমাদেরকে ভ্যালিডেশন, ডেটা ভ্যালিডেট করে দেখা বা মডেল ট্রেন করে দেখা যে আমি যে মডেলটা নিয়ে কাজ করতেছি ইফ ইট ওয়ার্কস প্রপারলি অর নট। সো এইটাই মূলত হচ্ছে ডেটা প্রিপ্রসেসিং স্টেপস। সো এইখানে আমি যে পরের যে স্লাইড কন্টেন্টটা আছে সেখানে আমি কিছু বেসিক যে ডেটা প্রসেসিং স্টেপস আছে সেই তার ভিতরে আর কি কি স্টেপস আছে সেইগুলো নিয়ে আমি একটু ডিসকাস করছি আর কি। সো যদি আমরা ডেটা ক্লিনিং বলি, যদি আমরা ধরেন লেটস সে হচ্ছে আমরা একটা নিউমেরিক ডেটা নিয়ে কাজ করতেছি, নিউমেরিক ডেটার ভিতরে লেটস সে আমার হাতে বিশাল বড় একটা সিএসভি ফাইল আছে যেখানে আমার কাছে সেলস ডেটা আছে। লেটস সে হচ্ছে কোনো একটা সুপার শপে আমাদের হচ্ছে পুরো 1 বছরের সেলস ডেটা আমাদেরকে দিয়ে দিয়েছে। সো পুরো 1 বছরের সেলস ডেটা যদি নিয়ে আমি কাজ করি তাহলে সেখানে লেটস সে আমাদের টেবিলগুলো কি কি আছে, বা আমাকে একটা এক্সেল ফাইল দিয়েছে সেখানে শীটগুলো কি কি আছে। হইতে পারে এরকম যে ওই দিন কোন কাস্টমার কি কি প্রোডাক্ট কিনছে, কত টাকা দিয়ে বিক্রি করছি, তারপর হচ্ছে আমাদের কোন দিন কোন প্রোডাক্ট আমরা কিনছি আর একটা সেটা ইনফরমেশন থাকতে পারে, কোন প্রোডাক্ট আমরা কোন শেলফে স্টক করছি। এখন এই ডেটাগুলোতে ডেটা ক্লিনিং এর ক্ষেত্রে আমরা কি কি করি, এখন অনেক ক্ষেত্রে ডেটা ক্লিনিং এর ভিতরে স্টেপস গুলো কি হইতে পারে, আমাদের ডেটার ভিতরে দেখা যাইতে পারে কোন একটা এক্সেল শিটে ভ্যালু নাই, কোন একটা এক্সেল শিটে হচ্ছে ফাঁকা ভ্যালু আছে, কোন একটা এক্সেল শিটে কোনো দিনে কোনো সেল হয় নাই, দোকান বন্ধ ছিল আমরা ফাঁকা রেখে দিয়েছি। কোনোদিন এরকম হইতে পারে যে কোনো একটা ভুলে টাইপিং করতে যাই আমরা কোনো একটা নাম্বার ভ্যালুর জায়গায় ক্যারেক্টার ভ্যালু বসায় রাখছি, আমরা হচ্ছে কোনো একটা জায়গায় হচ্ছে ভ্যালু কোনো কিছু ইনপুট না দিয়ে নাল বা নাল আমরা বসায় রাখছি। সো এই যে ইস্যুগুলো আছে, আবার লেটস সে হচ্ছে কোন একটা পার্টিকুলার ডেতে
আমাদের লেটসে আমরা সেল করছি 100 টাকা, বাট ওইটাকে আমরা ভুল করে -100 বসাই দিছি। এখন সেলের ইনফরমেশন তো কখনো নেগেটিভে যাবে না, মানে আমরা যদি বিক্রি করে থাকি অবশ্যই তার ভ্যালু আছে, এটা তো আর নেগেটিভে যাওয়ার চান্স নাই। সো এই যে জিনিসগুলো আছে এগুলোকে আমরা ডেটার ভিতরে আমরা ক্লিন করে আসি, এই ডেটা এই ইনফরমেশন গুলা আমরা ডেটা থেকে রিমুভ করে দেই। সো প্রথম কাজই কি, আমাদের ডেটাটাকে বুঝতে হবে, এটা কি আমার নিউমেরিক ডেটা নাকি ইমেজ ডেটা নাকি টেক্সট নাকি অডিও ডেটা। এইটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ, ডাটাটা আইডেন্টিফাই করা কি টাইপের ডেটা এবং ওই ডেটাটার উপরে কি ইনফরমেশন এক্সিস্ট করে। কি ইনফরমেশন বলতে এই ডেটাটা কি সেলসের ডেটা, ওয়েদারের ডেটা, নাকি কোনো পাওয়ার গ্রিডের ডেটা, নাকি হচ্ছে মানে কোন একটা অ্যাক্সিডেন্টাল লগ, মানে কি টাইপের ডেটা এটাকে আমাকে আগে বুঝতে হবে। কোন একটা ডেটা আমাকে দিয়ে দিল, আমি চোখ বন্ধ করে হচ্ছে গিয়ে ডেটা ক্লিনিং এর যে মুখস্থ স্টেপ এটা আমি অ্যাপ্লাই করা শুরু করে দিলাম। দ্যাটস নট দ্য ওয়ে। আগে আমাকে বুঝতে হবে এই ডেটার প্রত্যেকটা কলাম কি মিন করতেছে, প্রত্যেক কোন কলামের ডেটা টাইপ আমার কি হওয়া উচিত, এবং তারপর আমরা এটার উপরে অপারেশনসটা শুরু করব। যেমন ইমেজ ডেটা হইলে আমাদের নয়েজ রিডাকশন যেভাবে হবে, অডিও ডেটার উপরে নয়েজ রিডাকশন সেভাবে হবে না, বাট সেম ওয়েতে নিউমেরিক্যাল এটার উপরে নয়েজ রিডাকশন সেম হয় না। সো এটা ডিফারেন্ট হয়। আবার হচ্ছে এই যে আমি অনেকগুলো ইউজ কেস বললাম, ইউজ কেস টু ইউজ কেসে আমাদের ডেটা ক্লিনিং এর স্টেপস গুলো হয়তো বা ভ্যারি করে, বাট ফার্স্ট থিং ইজ উই হ্যাভ টু আইডেন্টিফাই যে কোন টাইপের ডেটা নিয়ে আমরা কাজ করতেছি। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে কি, ডেটার ভিতরে অলরেডি স্ট্রাকচারাল মিস্টেক। সো এগুলো আমি অলরেডি বলেই ফেলছি, ডেটাদের ভিতরে নাল ভ্যালু থাকতে পারে, কোনো কলামের ভ্যালু নেগেটিভ না বাট তাও নেগেটিভ হইতে পারে, কোন জায়গায় নাম্বার হওয়ার কথা ক্যারেক্টার বসায় রাখছে, ক্যারেক্টার হওয়ার কথা নাম্বার বসায় রাখছে, কোন জায়গায় ফিক্সড ভ্যালু হইতে পারে। যেমন হচ্ছে সেল করছে কে, সো সেল করতে পারে আমার সেলসম্যান। এখন ওই সুপার শপে কয়জন সেলসম্যান কাজ করে আমি জানি, 5 জন কাজ করে, 5 জনের নামও আমি জানি। এখন 5 জনের নামের বাইরে জায়গায় 6 নাম্বার আরেকটা ভুল নাম আছে, তার মানে অবশ্যই এটা টাইপিং মিস্টেক হইছে। সো এটা এনকোডিং টাইপের একটা ইস্যু, সো এই ইস্যু আমাদেরকে ফিক্স করতে হবে। সো এই টাইপের যে এক্সাম্পল গুলো আছে এইগুলো আমাদেরকে ডেটা থেকে রিমুভ করতে হবে। এই রিমুভ করার পরে এটাকে আমরা ডেটা ক্লিনিং বলতে পারি। এরপরে হচ্ছে আউটলায়ার, যেমন হচ্ছে গিয়া কোনোদিন সেলস এর ভ্যালু নেগেটিভ হয়ে আছে, কোন একটা পার্টিকুলার ডেটে 1 টাকাও সেল হয় না কারণ ওই দিন অনেক বৃষ্টি হয়েছে। সো এই টাইপের ডেটা গুলো অ্যাবনরমাল ডেটা, বা এত বৃষ্টি হয়েছে যে কোনো কাস্টমারই আসতে পারে না, এটা তো রেগুলার হবে না। এখন সামনের বছরও ওই দিনে যদি আমরা প্রেডিকশন করে দেখি যে সেম কি টাইপের সেল হইতে পারে, এখন ওইখানে যদি আমরা আগের বছর ওই ডেটে সেল নেই, এখন নেক্সট বছর যে ওই দিনই ওই টাইপের বৃষ্টি হবে তার কি গ্যারান্টি আছে। সো এই জন্য এই টাইপের ডেটাগুলোকে আমরা নরমালি রাখি না, এগুলোকে আমরা আউটলায়ার বলি। একটা এক্সাম্পল আমি দিলাম, এটা ডেটা সেটের ইউজ কেস টু ইউজ কেস ভ্যারি করে যে কোন ডেটাগুলোকে আমরা হচ্ছে কি আউটলায়ার বলবো। সো এই যে ফিল্টার, আউটলায়ার এন্ড মিসিং ডেটাগুলোকে আমরা ফিল আপ করে দিলাম। ফিল আপ করে দেওয়ার পরে নরমালি পরবর্তীতে যখন আমাদের সেম টাইপের ডেটা আসবে আমরা একটা প্রসেস ডিফাইন করে দিব, সেম এই ডেটা ক্লিনিং বাট হচ্ছে স্টেপস গুলো যে আছে স্টেপস গুলো এই ডেটার উপরে চলে যাবে। সো মোটামুটি ডেটা ক্লিনিং এর ক্ষেত্রে আমরা এই স্টেপস গুলাই আর কি ওভারঅল ফলো করার চেষ্টা করি। ওকে, দেন ডেটা অগমেন্টেশন। আগে অগমেন্টেশন জিনিসটাকে এটা একটু বোঝার চেষ্টা করি। ডেটা অগমেন্টেশন হচ্ছে, লেটস সে আমরা কোনো বছর অক্টোবর মাসের সেলস ডেটা প্রেডিকশন করতে চাই। এখন আমার কাছে হিস্টোরিক্যাল ডেটা আছে, হিস্টোরিক্যাল ডেটা অ্যানালাইসিস করে দেখলাম এর আগে যতগুলো বছর আছে কোনো বছরেই আমার অক্টোবরের ডেটা নেই, এইটা একটা ইস্যু। সেকেন্ড হচ্ছে, লেটস সে আমার যে ডেটা আছে এই ডেটাটা অনেক কম, আমি যে ডিপ লার্নিং বা মেশিন লার্নিং মডেল ট্রেন করতে চাইতেছি সেই মডেলের রেসপেক্টে আমার হাতে শুধুমাত্র লেটস সে 2 বছরের ডেটা আছে, কিন্তু যখন আমি হিস্টোরিক্যাল অ্যানালাইসিস করতে যাচ্ছি তখন এই 2 বছরের ডেটা এনাফ না। সো এটা একটা সিনারিও। আরেকটা সিনারিও এমন হইতে পারে যে আমি যখন সেলস ডেটা অ্যানালাইসিস করতেছি তখন আমার কাছে শুধুমাত্র শীতকালের মানে ডিসেম্বর আর জানুয়ারি ডেটা আছে, অন্য কোনোই নাই, বাট আমি পুরো বছরের জন্য অ্যানালাইসিস করতে চাচ্ছি। তার মানে আমাদের কাছে এমন একটা ডেটা আছে যেটা কিনা কোনো একটা পার্টিকুলার বৈশিষ্ট্যর দিকে বায়াস বা হচ্ছে আমাদের পুরো সিনারিওটা রিপ্রেজেন্ট করতেছে না। যদি আমরা ইমেজ ডেটার ক্ষেত্রে আরো একটা ক্লিয়ার এক্সাম্পল দেই, মনে করলাম আমরা হচ্ছে কোন একটা কাজ করতেছি যেখানে আমাদেরকে ক্যাট ক্লাসিফিকেশন করতে হবে, যেটা হচ্ছে সবাই আর কি ডিপ লার্নিং শুরু করলে শিখে আর কি। এখন আমি যখন ক্যাট ক্লাসিফিকেশন করতেছি আমার ক্যাটের যতগুলো ইমেজ আছে সবগুলো লেটস সে ইনডোরের ইমেজ, আমার কোনো আউটডোরের ইমেজ নেই, এবং প্রত্যেকটা ইমেজ হচ্ছে রাত্রের বেলা তোলা, দিনের বেলা কোনো ইমেজ নেই। এখন এই ইমেজগুলো যদি আমি এখন রিয়েল ওয়ার্ল্ড প্রোডাকশন ইউজ কেসে ইউজ করতে চাই সেখানে হয়তো আমাদের দিনের বেলায় হচ্ছে ক্যাটের ইমেজ হইতে পারে, আউটডোরের ক্যাটের ইমেজও হইতে পারে। সেই ইমেজগুলো তো আমার নাই, কিন্তু আমি যখন মেশিন লার্নিং মডেলটা বানাবো সেই মডেলটাকে তো জানতে হবে যে আমার দিনের বেলারও ডেটা
হইলে কিভাবে আউটপুট দিতে হয়, রাত্রের বেলার ডেটা হইলে কিভাবে আউটপুট দিতে হয়, প্রত্যেকটা সিনারিও কিন্তু তাকে জানতে হবে। তাহলে এই যে পার্টিকুলার সিচুয়েশন, যেই সিচুয়েশনটা আমাদের ডেটাটা কোন একটা পার্টিকুলার বৈশিষ্ট্যের রেসপেক্টে বায়াসড হয়ে আছে, প্রত্যেকটা ডিফারেন্ট ইউজ কেস আমাদের ডেটাটা ফলো করতেছে না, তখন যে আমরা কি করি, ডেটার উপর অগমেন্টেশন করি। অগমেন্টেশন করা মানে কি, এই যে আননোন ডেটা বেসড অন আওয়ার এক্সিস্টিং ডেটা আমরা কিছু এক্সট্রা ডেটা ক্রিয়েট করার চেষ্টা করি, সেই প্রসেসটাকে আমরা বলতেছি হচ্ছে ডেটা অগমেন্টেশন। সো ডেটা অগমেন্টেশন কি রকম হইতে পারে, রোটেশন হইতে পারে, ডেটা আমরা ইমেজকে রোটেট করতে পারি, আমরা ইমেজের কনস্ট্রাক্ট, স্যাচুরেশন এগুলো চেঞ্জ করতে পারি, কালার অগমেন্টেশন চেঞ্জ করতে পারি, ব্রাইটনেস, স্কেলিং, ক্লিপিং, ক্রপিং করতে পারি। এন্ড কথা হচ্ছে ভাই এগুলা সবই তো ইমেজের রেসপেক্টে লেখা না। এই প্রত্যেকটা জিনিস হয়তোবা ব্রাইটনেস, এটা হয়তোবা আমরা অডিওর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, বাট মোস্ট অফ দা জিনিস আমরা হচ্ছে অন্যান্য ডেটার ক্ষেত্রেও বলতে পারি। ফ্লিপিং যে আছে, ক্রপিং যে আছে, আমরা হচ্ছে রেঞ্জ ফিক্স করে দিয়ে আগে আমরা ক্রপিং বলি, সেটা ইমেজের রেসপেক্টে হয়তোবা জিনিসটা বেটার এক্সাম্পল, বাট ক্রপিং আমরা চাইলে হচ্ছে নিউমেরিক্যাল ডেটার ক্ষেত্রে করতে পারি, অডিও ডেটার ক্ষেত্রে আমরা ক্রপ করতে পারি। আমাদের হয়তো টাইম সিরিজ আছে 2 থেকে 10 পর্যন্ত, আমরা যেটাকে হচ্ছে 3 থেকে 7 পর্যন্ত দিলাম, সেটাও একটা ক্রপিং করা। সো আনলেস ব্রাইটনেস চেঞ্জ করা ছাড়া কন্ট্রাস্ট হচ্ছে আমরা অডিও ডেটার ক্ষেত্রে চেঞ্জ করতে পারি। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা যে কনসেপ্ট এখানে লেখা আছে, মোস্ট অফ দ্য কনসেপ্ট আর অ্যাপ্লিকেবল টু অল কাইন্ডস অফ ডেটা। সো অডিও ডেটার ক্ষেত্রেও বলছি কিছু এক্সাম্পল, টেক্সট ডেটার ক্ষেত্রেও, টেক্সট ডেটার ক্ষেত্রে কিছু অগমেন্টেশন টেকনিক বলি আর কি। যেমন হচ্ছে আমরা এরকম হইতে পারে, আমি বললাম যে আমি আজকে সকালে ঢাকা যাব, সো আমি হয়তো বা ঢাকার জায়গায় লিখে দিলাম খুলনা যাব, অথবা আমি লিখে দিলাম হচ্ছে যে চিটাগাং যাব। সো এইভাবে আমরা কিন্তু টেক্সট ডেটা অগমেন্টেশন করতে পারি। সো এইটা টেক্সট ডেটার অগমেন্টেশন টেকনিক। আমার জায়গায় হয়তো বা আমি অন্য কারো নাম দিয়ে দিতে পারি, সামির নাম বলে দিতে পারি, বা হচ্ছে যে অন্য কারো নাম বলে দিতে পারি। সো দ্যাট, এইভাবে আমরা টেক্সট ডেটা অগমেন্টেশন করতে পারি। যাচ্ছির জায়গায় আসছি বলে দিতে পারি, ভার্ব চেঞ্জ করতে পারি, নাউন চেঞ্জ করতে পারি, সাবজেক্ট চেঞ্জ করতে পারি, বাট মোস্টলি আমরা সাবজেক্ট চেঞ্জ করেই হচ্ছে যে টেক্সট ডেটা অগমেন্টেশন করি। সো এই টেক্সট ডেটার অগমেন্টেশনটা অন্যান্য টেকনিক থেকে একটু ডিফারেন্ট, বাট ইট ইজ স্টিল ডুয়েবল। যে হচ্ছে কি আমরা হয়তো কোনো একটা সেন্টেন্সে নতুন একটা মিনিং সেম রেখে আমরা হয়তো অবজেক্ট, সাবজেক্ট আর অবজেক্টটা হয়তো চেঞ্জ করে দিই, বাট ভার্বটা হয়তো সিমিলারই থাকে। দ্যাটস হাউ উই ক্যান অগমেন্ট টেক্সট ডেটা। সো অগমেন্টেশন আমরা কখন করি, বললামই তো যে আমাদের ডেটা সেট যেটা আমরা প্রিপেয়ার করছি, সেই ডেটা সেটে আমাদের প্রোডাকশন বা আমাদের রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনে যে আমরা মডেলটা ইউজ করতে চাই, প্রত্যেকটা ইউজ কেস কভার করতেছে না, কিছু পার্টিকুলার ইউজ কেস আমার কভার করতেছে। সো আমি যদি মডেল ট্রেন দেই, সে শুধু এই পার্টিকুলার ইউজ কেস গুলাই চিনবে, সবগুলা ইউজ কেস আমি কভার করতে চাচ্ছি সেগুলো করবে না। সো আমরা কি করব, আমরা ওই যে পার্টিকুলার ইউজ কেস যেগুলো আমরা মডেলকে চিনাইতে চাই, সেই জন্য নতুন কিছু ডেটা প্রিপেয়ার করব। সো সেই ডেটা প্রিপেয়ার করার জন্যই আমরা এক্সিস্টিং ডেটা থেকে কিছু ফিচার নেই, আর ওই সিনারিও থেকে কিছু ডেটা অ্যাজিউম করে কিছু ফর্মুলা দিয়ে আমরা কিছু নতুন ডেটা ক্রিয়েট করি। সো এই প্রসেসটাকেই আমরা ইন জেনারেল ডেটা অগমেন্টেশন বলি। ওকে, সো দ্যাটস প্রিটি মাচ ইট অ্যাবাউট অগমেন্টেশন। ফাইনালি হচ্ছে ডেটা ব্যালেন্সিং। সো যখন আমরা হচ্ছে ক্লাসিফিকেশন ডেটা নিয়ে কাজ করি, সো ক্লাসিফিকেশন কি, এটা হয়তো পরের স্লাইডে এটা আমি অ্যাড করছিলাম, আছে আর কি, এই যে। সো এই স্লাইডটা একটু এক্সপ্লেন করে আসি। সো নরমালি আমরা যদি মেশিন লার্নিং নিয়ে কাজ করি, দুই টাইপের মেশিন লার্নিং আছে, অনেক টাইপ আছে, বাট যদি আমরা সিম্পলি চিন্তা করি দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সুপারভাইজ লার্নিং আর একটা হচ্ছে আনসুপারভাইজ লার্নিং। এর বাইরে হচ্ছে সেমি সুপারভাইজ আছে, রিইনফোর্সমেন্ট লার্নিং আছে, বাট এত কিছু আমাদের আজকের স্কোপ না। আজকের স্কোপ শুধু লেটস সে সুপারভাইজ আর আনসুপারভাইজ লার্নিং। সুপারভাইজ লার্নিং এর যে কাজগুলো আছে সেগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ক্লাসিফিকেশন আর একটা হচ্ছে রিগ্রেশন। ক্লাসিফিকেশন টাস্ক কোনগুলো, লেটস যে আমি বললাম না ক্যাট ডগ ক্লাসিফাই করব, তার মানে আমি যদি মডেলকে কোনো ইমেজ দেই, সে আইদার বলবে এটা কোনো একটা ক্যাট, এটা কোনো একটা ডগ। নিউমেরিক্যাল এটার ক্ষেত্রে যদি एग्जांपल দেই, লেটস সে ট্রেডিং এর ক্ষেত্রে আমরা কাজ করি, ট্রেডিং এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে নেক্সট দিন এই পার্টিকুলার কোম্পানি শেয়ারের দাম বাড়বে নাকি কমবে। এই যে কাজটা আইদার বাড়বে অথবা কমবে, তার মানে আমার নাম্বার অফ আউটপুট ইজ ফাইনাইট, কয়টা আউটপুট হতে পারে এটা আমি জানি, এবং হচ্ছে আমরা প্রত্যেকটাকে একটা ডেফিনেশন দিয়ে সেট করতে পারি। সো এই টাইপের আউটপুট যখন আমি মেশিন লার্নিং বা ডিপ লার্নিং মডেল থেকে এক্সপেক্ট করি, সেইগুলোকে আমরা বলি ক্লাসিফিকেশন। বাট যদি আমাদের নাম্বার অফ আউটপুট ইনফাইনাইট হয়, কোন একটা রেঞ্জ হয় বা কোন একটা নিউমেরিক ভ্যালু হয়, যেমন হচ্ছে কালকে ভ্যালু কত হবে, আগে প্রবলেমটা ছিল কিন্তু ট্রেডিং এর ক্ষেত্রে বাড়বে নাকি কমবে, আরেকটা কাজ আমি বললাম যে কালকে ভ্যালু কত হবে, এন্ড 2.1 হইতে পারে, 2.2 হইতে পারে, সেম যে কন্টিনিউয়াস ভ্যালুর যে एग्जांपल একটু আগে দিছিলাম, সেই एग्जांपलটা যদি আমি ফলো করি, তার মানে এখানে ভ্যালু
যে কোনো কিছু হইতে পারে। সো যে কোনো কিছু যদি হয় তার মানে এই প্রবলেমগুলোকে আমরা বলি হচ্ছে রিগ্রেশন প্রবলেম। সো ক্লাসিফিকেশন প্রবলেম কোনগুলো, যেগুলোকে আমরা ক্লাসিফাই কোনো নাম্বার অফ ফাইনাইট নাম্বার অফ ক্লাসে আমরা বলতে পারি এবং প্রত্যেকটা ক্লাসের একটা করে ডেফিনেশন সেট করতে পারি, সেই প্রবলেমগুলোকে আমরা বলি ক্লাসিফিকেশন প্রবলেম। আরেকটা টাইপের প্রবলেম আছে যেটাকে আমরা বলি হচ্ছে রিগ্রেশন প্রবলেম, যেখানে নাম্বার অফ আউটপুট ইনফাইনাইট, যেখানে আমরা কোনো নিউমেরিক ভ্যালু মডেল থেকে আউটপুট আমরা এক্সপেক্ট করি, সেই কাজগুলোকে আমরা বলি রিগ্রেশন টাস্ক। এরপর আছে আনসুপারভাইজ লার্নিং। সো আমি হচ্ছে সুপারভাইজার আনসুপারভাইজ লার্নিং এর হচ্ছে ডেফিনিশনে বলিনি। সো আই গেস যারা এখানে জয়েন করছে আমি জানি না জানেন কিনা, জানারই কথা, আমি এটা অ্যাজিউম করেছি সবাই জানে। সো আমি খুব ডিটেইলে যাব না। সুপারভাইজ লার্নিং এর ক্ষেত্রে যখন আমরা মডেলটা ট্রেন করি তখন মডেল জানে আমাদের আউটপুট ক্লাস আউটপুটের ডেফিনেশন কি, বাট আনসুপারভাইজ লার্নিং এর ক্ষেত্রে আমরা যে মডেলটা ট্রেন করি এইটা জানে না হচ্ছে গিয়ে আমাদের ফাইনাল আউটপুটটা দেখতে কেমন, আমাদেরকে আউটপুটটা তৈরি করে তারপরে টাস্ক ডেফিনেশন ওয়াইজ আমাদেরকে বানাই দেয়। যেমন হচ্ছে ক্লাস্টারিং। ক্লাস্টারিং জিনিসটা কেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, লেটস সে আপনার কাছে বাংলাদেশের ওয়েদারের ডেটা আছে। এখন আপনি যদি শীতকালের একটা টেম্পারেচার কম্পারিজন করেন দেখবেন যে শীতকালের টেম্পারেচার থেকে 10 থেকে 12। সো আপনি প্রত্যেকটা ডে ওয়াইজ হচ্ছে কি আমরা সিম্পলি ডেটাগুলো প্লট করলাম, তারপরে দেখলাম যে 10 থেকে 12 একটা ডেটা পেয়েছি। আমরা যদি সালে দেখি তাহলে দেখবো যে সরি গরমকালে দেখি 35 থেকে 40, আমরা যদি হচ্ছে বসন্তকালে দেখি সেটা লেটস সে হচ্ছে 30 থেকে 35। সো আমাদের এই রকম যখন ডেটাগুলো আছে, এই ডেটাগুলোকে আমরা যদি 6টা আলাদা আলাদা হচ্ছে ক্লাসে ভাগ করতে পারবো, রাইট? প্রত্যেকটা ক্লাসের আন্ডারে কিন্তু আমার ভ্যালুগুলো আবার ইনফাইনাইট রেঞ্জে হইতে পারে, বাট আমরা একটা রেঞ্জ সেট করে দিচ্ছি, ওই রেঞ্জের ভিতরে ভ্যালুগুলো হইতে পারে। কিন্তু ক্লাস্টারিং আমরা কখন বলতেছি, যখন আমরা কোনো একটা মডেল ট্রেন করাইতেছি তখন মডেল জানে না, তার কাছে ডেটা আছে কিন্তু মডেল জানে না এখানে আমি কতগুলা আলাদা আলাদা ঋতুতে আমি ভাগ করতে পারবো। আমার কাছে ডেটা আছে, ডেটা দেখে আমি যখন ওই ওয়েদার প্যাটার্ন গুলো দেখলাম, আচ্ছা ঠিক আছে প্রত্যেক 2 মাসে আমাদের আমাদের ওয়েদার রেঞ্জ গুলো চেঞ্জ হয়, তারপরে হচ্ছে ওই ওয়েদার রেঞ্জের গুলোকে আমরা পার্টিকুলার একটা সেটে নিয়ে আসতে পারি এবং দেখতে পারি যে সিজন টু সিজন এই রেঞ্জটা অনেক বেশি ডিফার করে। তো তার মানে আমরা 6টা আলাদা আলাদা সিজন বাংলাদেশে বলতে পারি। সেম ভাবে আমেরিকা যদি যাই ওখানে সিজন মাত্র হচ্ছে গিয়ে 3টা বা 4টা। সো এক এক দেশে কিন্তু এক এক রকম। সো এই যে ধরনের ডেটা নিয়ে যখন আমরা কাজ করি, যখন আমরা জানি না যে আউটপুট ক্লাস কোনটা যেটা আমাকে ডেটা দেখে ডিফাইন করে দিতে হবে, তখন সেই ধরনের কাজগুলোকে আমরা নরমালি আনসুপারভাইজড লার্নিং বলি। তার একটা এক্সাম্পল হচ্ছে ক্লাস্টারিং, এর বাইরে আরো কিছু টাইপের কাজ আছে আর কি যেগুলোকে আমরা আনসুপারভাইজড লার্নিং বলি, যেটা হচ্ছে একটা হচ্ছে অ্যানোমালি ডিটেকশন হইতে পারে। অ্যানোমালি ডিটেকশনের ক্ষেত্রে যেমন হচ্ছে ফ্রড, ক্রেডিট কার্ডের ফ্রড ডিটেকশন, তারপর হচ্ছে গ্যাস আরেকটা টাইপের কাজ আছে যেগুলো ব্লকচেইনে ইউজ হয়। সো এই টাইপের কাজগুলোকে আমরা নরমালি আনসুপারভাইজ লার্নিং দিয়ে আমরা করি। তার একটা এক্সাম্পল জাস্ট আমরা ক্লাস্টারিং বললাম কারণ আমাদের ডেটা ধরনের সাথে এটা রিলেটেড। সো দ্যাটস ওয়াই আমি জাস্ট 3টা ডিফারেন্ট ক্লাস নিয়ে আমরা আজকে এক্সপ্লেইন করলাম। সো ওকে, সো এটা আমরা কেন আসছিলাম, যদি আমরা ক্লাসিফিকেশন টাইপের প্রবলেম নিয়ে কাজ করি, ট্রেডিশনাল একটা প্রবলেম হচ্ছে লেটস সে আমরা হচ্ছে কোনো ট্রেডিং এর এক্সাম্পলে ব্যাক যাই, আমাদের পরের দিন দাম বাড়বে নাকি কমবে এরকম হচ্ছে একটা ডেটা সেট আমরা রেডি করছি। সো আমরা এমন একটা কোম্পানি ডেটা নিছি যেখানে দেখলাম যে আমাদের 30 দিনের ডেটা আছে, 30 দিনের ডেটার মধ্যে 25 দিনই হচ্ছে ওর দাম বাড়ছে আর 5 দিন হচ্ছে দাম কমছে। সো তার মানে হচ্ছে কি আমাদের একটা ক্লাসে 25টা ডেটা আর একটা ক্লাসে 5টা ডেটা। এই ধরনের যদি আমরা এখন একটা ক্লাসিফিকেশন মডেল ট্রেন করি, এই মডেলটা বায়াসড একটা মডেল হবে যে কিনা মোস্ট অফ দ্য টাইম হচ্ছে গিয়ে দাম বাড়ার দিকে প্রেডিকশন করবে। সো এইরকম একটা সিচুয়েশনে আমাদের কি করতে হয়, ডেটাগুলোকে ব্যালেন্স করে আসতে। আমাদের যদি আউটপুট ক্লাস এরকম 5টা থাকে, 5টা ক্লাসে হচ্ছে কি আমাকে এইটা এনশিওর করতে হবে প্রত্যেকটা ক্লাসে যেন অ্যাটলিস্ট সিমিলার অ্যামাউন্ট অফ ডেটা আছে। এই যে 25 আর 5 এই রেঞ্জটা কিন্তু অনেক বেশি একটা আরেকটা থেকে দূরে। সো দূরে মিন্স হচ্ছে যে একটা ক্লাস অনেক বেশি ডেটা, একটা ক্লাস অনেক কম ডেটা। সো আমাদেরকে এটাকে অ্যারাউন্ড যদি 2টা ক্লাস থাকে কাছাকাছি 50 নিয়ে আসতে হবে। এক্স্যাক্টলি যে 50 হতে হবে এমন না, বাট অ্যাটলিস্ট কাছাকাছি নিয়ে আসতে হবে 48, 52। যত বেশি ডেটা তত ভালো, বাট এট দ্য সেম টাইম আমাদেরকে ডেটাগুলোকে যত কাছাকাছি নিয়ে আসা যায় তত ভালো আমাদেরকে মডেলের ডেটা দিবে আর কি। সেম হইলে তো আর কোনো কথাই নাই। 3টা ক্লাস থাকলে 33, 33, 33 এরকম একটা পার্সেন্টেজ আমরা করব। 4টা ক্লাস হলে 25, 25 টোটাল যে রেশিওটা এটা এরকম হবে। বাট প্রত্যেকটা ক্লাসেই যেন সিমিলার অ্যামাউন্ট অফ ডেটা থাকে। না থাকলে আমরা কি করব, যে অগমেন্টেশন করতে পারি অথবা আন্ডার স্যাম্পলিং, ওভার স্যাম্পলিং করতে পারি। পাইথনে আইএমবি লার্ন নামে একটা প্যাকেজ আছে, সেই প্যাকেজটা ইউজ করলে আমাদের অনেকগুলো টেকনিক আছে
ওইখানে টেকনিকগুলো ওই প্যাকেজের ভিতরে এক্সপ্লেইনও করা আছে। আইএমবি লার্ন অথবা সাইকিট লার্ন যে প্যাকেজ আছে এই প্যাকেজগুলো দিয়ে আমরা ডেটাটা ব্যালেন্স করে নিয়ে আসতে পারি। জাস্ট কনসেপ্টটা জাস্ট ইন্ট্রোডিউস করা যে ডেটা যদি আমাদের এরকম, এই সেম জিনিস কিন্তু রিগ্রেশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। রিগ্রেশনের ক্ষেত্রে যদি আমাদের রিগ্রেশন নরমাল এগুলোকে আমরা নরমালি ক্লাসগুলোকে আমরা কোনো একটা গ্রাফে রিপ্রেজেন্ট করি। সো আমরা যদি গ্রাফে দেখি তাহলে গ্রাফটা হচ্ছে গিয়ে আমাদের কোন একটা লেটস সে হচ্ছে গিয়ে আমরা ওই যে প্রেডিক্ট করব পরের দিন দাম কত হবে। এখন আমরা এমন একটা গ্রাফ নিছি যেই গ্রাফটা অনেক বেশি এবড়ো থেবড়ো, কোনো ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি না, এরকম এরকম জিগজ্যাগ জিগজ্যাগ এরকম উল্টাপাল্টা প্যাটার্ন হয়ে আছে। এন্ড এরকম যদি ডেটা হয় তাহলে ওই ডেটাগুলোতে প্রেডিকশনের রেজাল্টও আসে উল্টাপাল্টা। এখানে মনে হয় না অ্যানোটেট করা যায়, এরকম পেঁচানো টেচানো যদি হয় আর কি। বাট ওরকম না হয়ে যদি সিম্পলি সাইন ওয়েভ হয়, যদি আমাদের জিগ্রেশনের যে গ্রাফটা কোনো সাইন ওয়েভ হইলো বা সোজা একটা লাইন হইলো বা এরকম কোনো একটা এক্স স্কয়ার ফর্মুলাও ফলো করলো, তখন কিন্তু আমাদের মডেলের প্রেডিকশন গুলো ভালো হয়। বাট যদি এরকম জিগজ্যাগ জিগজ্যাগ এরকম পেঁচানো কুচানো যদি কোনো কিছু হয় তখন মডেলের রেজাল্টও বাজে আসে। সো রিগ্রেশনের ক্ষেত্রেও টু সাম এক্সটেন্টে আমরা কিছু কিছু সময় ডেটাগুলোকে ব্যালেন্স করে নিই এবং ওই যে এক্সট্রা জিগজ্যাগ যে ডেটাগুলো আছে ওই ডেটাগুলোকে আইদার আমরা রিমুভ করে দেই অথবা আলাদা আলাদা দুইটা ডিফারেন্ট সেগমেন্ট বা ডিফারেন্ট ফাংশন দিয়ে আমরা ওই ডেটাগুলোকে রিপ্রেজেন্ট করে আসি। সো দুইটা ক্লাসিফিকেশন রিগ্রেশন দুই ক্ষেত্রে আমাদেরকে ডেটা ব্যালেন্সিং করা লাগতে পারে। সো ফাইনালি আমাদের আছে হচ্ছে যে ডেটা ক্লাস্টারিং। সো ডেটা ক্লাস্টারিং এর ক্ষেত্রে অনেক টাইপের কাজ আছে। সো ক্লাস্টারিং এর ক্ষেত্রে আমরা যে অ্যালগরিদমগুলো ইউজ করি, ক্লাস্টারিং আসলে কি কাজে লাগে এটাকে একটু বুঝাই। সো অলরেডি আমরা একটা বাংলাদেশের ইসের এক্সাম্পল দিছি যেটা কিনা হচ্ছে যে ষড়ঋতু হইতে পারে। বাট এর বাইরেও লেটস সে আমাদের কিছু ডেটা পয়েন্ট আছে, যেমন কিসের এক্সাম্পল দেওয়া যায়, লেটস সে আমরা কোনো একটা ব্লাড টেস্ট করছি। ব্লাড টেস্ট করার পরে আমার হচ্ছে গিয়ে ওই পার্টিকুলার রোগীর লেটস সে কি রোগের এক্সাম্পল দেওয়া যায়, রিসেন্টলি সবার হচ্ছে ডেঙ্গু হচ্ছে। সো প্লাটিলেট কাউন্ট, সো লেটস আমি প্লাটিলেট কাউন্টই হচ্ছে গিয়ে বের করছি। সো প্লাটিলেট কাউন্ট একটা নির্দিষ্ট ভ্যালুর উপরে গেলে আমরা তাকে বলবো যে হচ্ছে গিয়ে তার হয়েছে কি হয় নাই, বাট ওইটার উপরে গেলে আমরা বলবো যে তার এখন সে সুস্থ আছে। নিচে চলে গেলে বলবো তার ডেঙ্গু হয়েছে। সো এখন এই যে ডেটাগুলো আছে, এখন এই ডেটাগুলোকে আমরা দুইটা আলাদা আলাদা ভাগে ভাগ করতে চাই এবং হচ্ছে কি এমন ভাবে ভাগ করতে চাই যাতে কিনা হচ্ছে গিয়া একটা সেটে আমার শুধুমাত্র ডেঙ্গু হওয়া সিচুয়েশন গুলাই থাকে আর এটা সেটে যাতে হচ্ছে আমাদের ডেঙ্গু না হওয়া সিচুয়েশন গুলো থাকে। সো দ্যাটস হাউ উই ক্যান ক্লাস্টার দ্য ডেটা, মানে দুইটা আলাদা আলাদা ভাগ করতে পারি। সো এটা এসভিএম টাইপেরও একটা প্রবলেম যদি আমরা কোনো একটা লাইন ড্র করতে পারি। বাট সিম্পলি এটা একটা এক্সাম্পল হইতে পারে, আরো এক্সাম্পল হইতে পারে। যেমন হচ্ছে আমি যে এক্সাম্পলটা দিলাম সেটা হচ্ছে ক্লাসিফিকেশন টাইপের ক্লাস্টারিং এর একটা এক্সাম্পল। তারপরে হচ্ছে আমরা আমাদের হাতে হয়তো বা কোনো একটা আমাদের সেলস ডেটা আছে। সো সেলস ডেটার ক্ষেত্রে আমরা কি করতে চাচ্ছি যে কোন প্রোডাক্ট দিনের কোন টাইমে বেশি সেল হয় এটা আমরা বের করতে চাচ্ছি। সো এটাও ওয়ান টাইপ অফ ক্লাস্টারিং প্রবলেম যে আমরা টাইমগুলো বের করে করে দেখলাম যে এই টাইমে লেটস সে হচ্ছে গিয়ে নুডলস অনেক বেশি বিক্রি হয়। সো এটা ওয়ান টাইপ অফ ক্লাস্টারিং প্রবলেম। যখন আমরা ডেটাগুলো নিই আমাদের ডাইমেনশনালিটি অনেক সময় রিডাকশন করতে হয়, অনেক সময় ডাইমেনশন বাড়ায়ও নিয়ে আসতে হয়, অনেক সময় আমাদের আউটলায়ার রিমুভ করার জন্য আমরা ক্লাস্টারিং করি। ক্লাস্টারিং করা সিম্পলি কি আমাদের ডেটাগুলোকে বিভিন্ন লেটস সে ক্লাসে ক্লাসিফাই করা এবং ওই ক্লাস্টারিং করে আমরা ফাইনালি ওই ডেটার উপরে কোনো একটা ডিসিশনস নিই। সো কি কি অ্যালগরিদম অ্যাভেলেবেল আছে সেই অ্যালগরিদম গুলো এখানে আর কি দেওয়া আছে। সো ডাটা মাইনিং এর কাজ বেসিক্যালি ক্লাস্টারিং করা। সো দুই টাইপের হচ্ছে কি আমরা ভাগ করতে পারি ডেটা মাইনিং কে, সুপারভাইজ আনসুপারভাইজড, এবং প্রত্যেকটার ক্ষেত্রে এই যে আমরা আনসুপারভাইজ লার্নিং এর একটা পার্ট হচ্ছে ক্লাস্টারিং। ক্লাস্টারিং এর ভিতর কি কি ক্লাস্টারিং করা যায়, হায়ারার্কিক্যাল, ডেনসিটি বেসড। সো আমি শুরুতে যে ইসের এক্সাম্পল দিলাম ডেঙ্গুর, সেটা হচ্ছে হায়ারার্কিক্যাল। সেকেন্ড যে হচ্ছে সেলসের এক্সাম্পল দিলাম সেটা হচ্ছে ডেনসিটি বেসড। সো এর বাদেও হচ্ছে আরো টাইপের হচ্ছে ক্লাস্টারিং আছে, পার্টিশনিং বেসড, গ্রিড বেসড। সো গ্রিডটা হচ্ছে আমরা ডেটার উপরে গ্রিড ড্র করে করে দেখি। আর পার্টিশনিং বেস সেটা হচ্ছে কি আমাদের এরকম বিভিন্ন ডেটা পয়েন্ট আছে সেগুলোর ভিতরে আমরা এরকম একটা সেন্ট্রয়েড ড্র করি, সেন্ট্রয়েড থেকে আমাদের ডিসটেন্সের বেসিসে আমরা ডেটাগুলোকে ক্লাস্টারিং করি। সো এটাকে আমরা বলি হচ্ছে পার্টিশনিং বেসড, আমরা ডেটাগুলোকে বিভিন্ন পার্টে ভাগ করে দিই। সো এরকম বিভিন্ন টাইপের আমরা ডেটা ক্লাস্টারিং অ্যালগরিদম চাইলে ইউজ করতে পারি। সো ক্লাস্টারিং কি কাজে লাগে, কি কোন কোন সিচুয়েশন ইউজ করি সেটাও মোটামুটি এক্সপ্লেইন করলাম। এখন এটা তো আমরা অলরেডি পার করে আসছি। সো ডেটা নিয়ে আমাদের ইন্ট্রোডাকশন শেষ।
ফাইনালি হচ্ছে আমরা এই স্লাইডটা এক্সপ্লেন করি। সেটা হচ্ছে আমরা যখন ডেটা তো প্রসেসিং তো করলাম, বা ডেটা দিয়ে তো আমাদের মডেল ট্রেনিং করতে হবে। সো একটা মডেল ট্রেনিং করতে গেলে আমাদের বেসিক কাজ কি কি, সেইটাই হচ্ছে এই স্লাইডটা আর কি এক্সপ্লেন করতেছে। সো বেসিক কাজ কি কি? বেসিক কাজ হচ্ছে আমাদেরকে প্রথমে ডেটা সেটটা নিতে হবে, ডেটা সেটটা ক্লিন করতে হবে, ফিচার ইঞ্জিনিয়ারিং করতে হবে। ফিচার ইঞ্জিনিয়ারিং মানে কি? ওই ডেটার উপরে আমাদের ডেটার ক্লিনিং করা, ডেটা ক্লিনিং তো বলে ফেলছি। আইদার ডাইমেনশনালিটি কমানো লাগতে পারে, ডাইমেনশনালিটি বাড়ানো লাগতে পারে, ডেটা অগমেন্টেশন করা লাগতে পারে, ডেটা হচ্ছে যে আমাদের ট্রেন টেস্ট ভ্যালিডেশন স্প্লিট করতে হবে। আচ্ছা, এই পার্টটা ওই যে এই পার্টটা বলা নেই, বাট এটা আমাদেরকে করতে হবে। এখন এটার ক্ষেত্রে বেসিক আমরা নরমালি 70-30 করতে পারি, 70-15-15 করতে পারি, 80-10-10 করতে পারি। সো বেসিক যে কোনো রেঞ্জ আমরা চুজ করতে পারি, বাট আমাদেরকে ডেটাকে ট্রেন টেস্ট ভ্যালিডেশন এই তিনটা সেটে আলাদা আলাদা ভাগ করতে হবে। দেন ট্রেন ডেটা দিয়ে আমরা যে ট্রেন ডেটাটা নিব, সেই ট্রেন ডেটা নিয়ে আমাদের মডেলটা ট্রেন দিতে হবে, এবং তারপরে আমাদেরকে একটা মডেল চুজ করতে হবে। যেই মডেলটা দিয়ে মানে আমরা কোনো একটা অ্যালগরিদম চুজ করব, সেই অ্যালগরিদমটা দিয়ে আমাদের ডেটাটাকে ট্রেন করাইতে হবে। সো এই যে লার্নিং অ্যালগরিদম আমরা চুজ করলাম, চুজ করে ডেটাটাকে ট্রেন করলাম। দেন ট্রেন ডেটা, যে ট্রেন ডেটার উপরে আমাদের যে টেস্ট ডেটা আছে সেটার উপরে মডেলের পারফরম্যান্স ক্যালকুলেট করতে হবে। পারফরম্যান্স ক্যালকুলেট করার পরে আমাদেরকে মডেলটা ইভ্যালুয়েশন করতে হবে। সো এইখানে পুরো একটা প্রোডাকশন পাইপলাইন দেখানো আছে আর কি। দ্যাটস ওয়াই এইখানে দুইটা স্টেপ আর কি। নরমালি এটা যখন আমরা শুধু মেশিন লার্নিং এ বা আপনাদের মতো কন্টেস্টের কাজ করবে, যেখানে সিম্পলি একটা স্টেপ আর কি। তো দুইটা স্টেপ কেন হইলো? সো লেটস সে আমরা হচ্ছে এরকম কোন একটা মডেল যখন বানাই, আমরা যখন প্রোডাকশনে ডিপ্লয় করি, তখন লেটস সে আমার 1 বছরের ডেটা আছে। ডিপ্লয় করার পরে তো দিন পার হচ্ছে, তার মানে ডেইলি আমাদের নতুন ডেটাও আসতেছে। কিন্তু এই যে ডেইলি যে নতুন ডেটা আসতেছে, এই ডেটাগুলো তো মডেল দেখে নাই। সো আমাদেরকে কি করতে হবে? এই যে নতুন ডেটাগুলো আসছে, এই নতুন ডেটাগুলোকে আমাদের মডেলের ভিতরে দিয়ে ওকে চিনাইতে হবে যে এই যে এই বছরের এইটা ডেটা, তুমি এইটাও দেখো, এইটা দেখে তুমি তোমার প্রেডিকশনটা আরো ভালো দেওয়ার চেষ্টা করো বা আরেকটু আপডেট করো। সো দ্যাটস ওয়াই যখন আমরা রিয়েল ওয়ার্ল্ড ইউজ কেস নিয়ে কাজ করি, তখন আমাদের এরকম ডে টু ডে ডেইলি নতুন ডাটা আসতেই থাকবে। সো যখন আমাদের প্রোডাকশনে ডিপ্লয় করব, তখন নতুন ডেটা কোনগুলা, পুরনো ডেটা কোনগুলা, সেইগুলোও আমাদেরকে দেখাইতে হবে। সো আমাদের ট্রেনিং যে ডেটা, চাইলে আমাদের যে নতুন যে ডেটা আসছে সেই ডেটাতে কিছু ডেটা আমরা ট্রেনিং ডেটাতে অ্যাড করে দিব, বাকি নিউ ডেটা কিছু রেখে দিব, সেটার উপরে মডেলের পারফরম্যান্স ক্যালকুলেট করব। পারফরম্যান্স ক্যালকুলেট করে একটা ইভ্যালুয়েশন রেজাল্ট দেখব। ইভ্যালুয়েশন রেজাল্টের বেসিসে আমরা ডিসিশন নিব যে আমাদের মডেলটা কি ভালো পারফর্ম করছে নাকি বাজে পারফর্ম করছে। সো ইভালুয়েশন ম্যাট্রিক্স কি হবে? এটা হচ্ছে আমরা কোন টাস্কের ক্ষেত্রে কোন টাস্ক করতেছি, ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমাদের লস ফাংশন, অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, F1 স্কোর, আরওসি, এওসি ভ্যালু, এগুলা দেখি। আমাদের রিগ্রেশন হয় তাহলে আমরা শুধু লস ভ্যালু দেখি, এমএসি লস হইতে পারে, আরএমএসি লস হইতে পারে, বিভিন্ন টাইপের লস দেখি। ক্লাস্টারিং এর ক্ষেত্রে আমরা নরমালি লস ক্যালকুলেট করি। আমাদের অন্যান্য টাস্ক থাকলে, যদি অন্য টাইপের টাস্ক থাকে, তখন হয়তো আমরা অবজেক্ট ডিটেকশন হইলে এমএপি ভ্যালু দেখি, আমাদের প্রিসিশন, রিকল, F1 স্কোর দেখি। আবার যদি হচ্ছে ক্যারেক্টার ডিটেকশনের টাস্ক থাকে, কখনো কোসাইন সিমিলারিটি দেখি, কখনো হচ্ছে গিয়া ব্লিউ স্কোর দেখি। ইট ডিপেন্ডস যে যখন আমরা কি টাইপের কাজ করতেছি, সেই কাজের উপরে আমাদেরকে ডিফাইন করতে হবে আমাদের লস ফাংশন কি হবে, আমাদের ইভ্যালুয়েশন ম্যাট্রিক্স কি হবে। অনেক সময় এক্সিস্টিং যে টেকনিকগুলো আছে সেইগুলোও এনাফ হয় না, তখন আমরা তাহলে নিজেরা একটা লস ফাংশন ডিফাইন করি, সেটা আমরা ইউজ করি, কাস্টম লস ফাংশন আর কি, যেটার কথা বলতেছিলাম। সো ওভারঅল দিস ইজ দি ওভারঅল একটা মেশিন লার্নিং পাইপলাইন, হাউ ইট ওয়ার্কস। যে আমাদেরকে ডেটা কালেক্ট করতে হবে, ডেটা ক্লিনিং করতে হবে, এর উপর ফিচার ইঞ্জিনিয়ারিং করতে হবে, ডেটাটাকে ট্রেন টেস্ট ভ্যালিডেশন স্প্লিট করতে হবে। দেন আমি একটা মডেল চুজ করব যে কোন মডেল আমার এই ডেটার উপরে ভালো পারফর্ম করবে। দেন সেই মডেলটার উপরে ডেটাটা দিয়ে ট্রেন করাইতে হবে। দেন আমাদের প্যারামিটার টিউনিং করে মডেলের পারফরম্যান্স ইমপ্রুভ করতে হবে। এরপর ওই মডেলটা আমাদের যেটা ট্রেন হলো, এটার উপরে আমাদের ট্রেন সেট বা ভ্যালিডেশন সেট দিয়ে আমরা মডেলের পারফরম্যান্স ক্যালকুলেট করব। মডেলের পারফরম্যান্স ক্যালকুলেট করে ফাইনালি হচ্ছে আমরা সেটাকে প্রোডাকশনে দিব কি দিব না। তো আপনাদের যে ডেটাথন কন্টেস্ট হবে, সেখানে আপনাদেরকে টেস্ট সেট দিয়ে দেওয়া হবে না, আপনারা ট্রেন ডেটার উপর একটা পারফরম্যান্স পাবেন, সেটার উপরে আপনাদের যেই মডেলটা ভালো মনে হয় সেটা সাবমিট করে দিবেন। টেস্ট ডেটার উপরে যে রেজাল্ট আসে সেটা আপনারা হচ্ছে ড্যাশবোর্ডে দেখতে পারবেন। সো দ্যাটস প্রিটি মাচ ইট, যে আমাদের কি কি স্টেপস ফলো করতে হবে। সো এর বাইরে কিছু এক্সট্রা স্লাইড দেওয়া আছে, যদি কারো কোনো কোশ্চেন্স থাকে আমি দেখাইতে পারি। আদারওয়াইজ আমার সাইড থেকে আজকের সেশনে যা যা এক্সপ্লেইন করার এই টপিকগুলাই ছিল আর কি। যে ওভারঅল ডেটাটা কি জিনিস, কিভাবে ডেটা নিয়ে আমরা কাজ করি, ডেটা প্রসেসিং স্টেপস গুলা কি কি, এবং হচ্ছে ফাইনালি যদি আমরা একটা মেশিন লার্নিং পাইপলাইন রেডি করতে চাই, আমাদের বেসিক স্টেপস কোনগুলা। সো এগুলা নিয়ে আর কি আমরা কাজ করি।
এর বাইরে হচ্ছে আমাদের ডিফারেন্ট টাইপ অফ প্ল্যাটফর্ম আছে, আমরা ডিফারেন্ট ওয়েতে কাজ করতে পারি, আর কি কি আমাদের শিখে আছে সেগুলো নিয়ে আমরা মোটামুটি ডিসকাশন করছি। সো আমি এক্সপেক্ট করতেছি, যেহেতু আসলে অনেক বেশি সারফেস লেভেলের ডিসকাশন হয়েছে, সো কারো যদি ইন ডিটেল কোনো কোশ্চেন্স থাকে ফিল ফ্রি টু আস্ক, যেটা হয়তো বা কম্পিটিশন বা গোয়িং ফরওয়ার্ড কারো যদি কোনো ক্যারিয়ার রিলেটেড কোনো সাজেশনস লাগে, এনিথিং ফিল ফ্রি টু আস্ক, দ্য ফ্লোর ইজ ওপেন ফর ইউ গাইস। পার্টিসিপেন্টের মধ্যে কি কারো কোনো কোশ্চেন আছে? বা একটা কোশ্চেন আসছে মনে হয়। হ্যাঁ, স্লাইড অবশ্যই শেয়ার করে দেওয়া হবে ইনশাআল্লাহ। স্লাইডে যদিও তেমন কিছুই নাই, ইনফরমেশন থাকার মতো তেমন কিছুই নেই। প্রেজেন্টেশনটা ভাই ভালো ছিল ভাই, আর কি সাজানো ছিল একেবারে। আর কারো কোনো প্রশ্ন আছে পার্টিসিপেন্টদের মধ্যে? ওকে, আই গেস নাই। যদি কারো কোনো স্টিল অ্যাডিশনাল কোনো কোশ্চেন থাকে, ফিল ফ্রি টু ড্রপ দেম অর্গানাইজ অর কমকে যে কোনো সময় আস্ক করতে পারেন। যদি হচ্ছে গিয়ে কারো টেকনিক্যাল কোনো কোশ্চেন থাকে যেগুলো হয়তো আজকের সেশন রিলেটেড, ফিল ফ্রি টু ড্রপ দেম অর ডিরেক্টলি কানেক্ট মি থ্রু লিঙ্কডইন যদি কারো কোনো স্টিল কোনো কোশ্চেন থাকে। সাজেশনস ফর কমপ্লিট বিগিনার। সো সাজেশনস ফর কমপ্লিট বিগিনার্স, ইট ডিপেন্ডস যে হচ্ছে গিয়ে আপনার আলটিমেটলি ফিউচার গোল কি। যদি আপনি ডেটা সায়েন্স বা ডেটা ইঞ্জিনিয়ার হইতে চান, তাইলে হচ্ছে যে অবশ্যই একটা লার্নিং কার্ভ শিখে আসা উচিত। সো আমি যেটা শুরুতে বলছি আর কি, পাইথন শিখে আসা উচিত। দেন ডেফিনেটলি এটা শেখা শেষ হয়ে গেলে প্রজেক্ট করতে হবে। সো ইফ ইউ ওয়ান্ট টু গো ইনটু জব সেক্টর, ইট উড বি প্রিটি নেসেসারি যে আপনি অ্যাটলিস্ট 2-3টা প্রজেক্ট করবেন এবং সেটা ভালো একটা অ্যাকুরেসি নিয়ে আসবেন। and then যদি ক্যাগল কন্টেস্ট বা অনলাইন কন্টেস্ট, দ্যাট ডেফিনেটলি হেল্পস, বাট মোস্টলি হেল্পফুল হবে এটা যে আপনি কোন একটা ডেটা নিছেন, সেই ডেটার উপরে যত টাইপের কাজ করা যায় সবকিছু আপনি বুঝে করে আসছেন। সো then you can land a job, but if you have plans for higher study or research, then লার্নিং পার্টটা একটু ডিফারেন্ট হবে। সেই ক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা স্ট্যাটিস্টিক্যাল ম্যাথমেটিক্যাল কনসেপ্ট কোন একটা টাস্ক ফিক্স করে সেটার উপরে রিসার্চ গ্যাপ খুঁজে বের করে আসতে হবে। এই দেন ওই রিসার্চ গ্যাপের উপরে কি কাজ করা যায় ওই ডেটা সেট কালেক্ট করতে হবে, এবং ওইটার উপরে ডিফারেন্ট টাইপ অফ ম্যাথমেটিক্যাল কনসেপ্ট এন্ড আদার থিংস ইউ হ্যাভ টু লার্ন, এন্ড দেন ওইটা অনুযায়ী হচ্ছে গিয়ে আগাইতে হবে। সো ওইটা একটু স্ট্রাকচার্ড আনস্ট্রাকচার্ড ওয়েতে গেলেও হবে। বাট ইফ ইউ ওয়ান্ট টু ল্যান্ড এ জব, ডেফিনেটলি গেট কোর স্কিল অন পাইথন অথবা আর, দেন আন্ডারস্ট্যান্ড যে ডেটা নিয়ে কাজ করতে চাই। কারো একার পক্ষে আসলে যে 4টা টাইপের ডেটা দেখাইছি সবগুলো নিয়ে আর কি কাজ করা পসিবল না। যেমন আমি হচ্ছে গিয়ে ইমেজ ভালো বুঝি, ইমেজ যেটা নিয়ে আমি ভালো কাজ করি। আমাকে যদি এখন কেউ অডিও নিয়ে কোশ্চেন করে, আমি মোস্ট প্রবাবলি হচ্ছে খুব ভালো অ্যান্সার দিতে পারবো না আর কি অডিও নিয়ে, কারণ আমি অডিও নিয়ে খুব বেশি কাজ করি নাই। সো কোনো একটা পার্টিকুলার ডেটা নিয়ে আর কি কাজ করি এবং ওইটা সম্পর্কে অনেক বেশি ডিটেল জানার চেষ্টা করি আর কি। সো এটাই মোটামুটি সাজেশন। স্টিল ইফ ইউ হ্যাভ এনি কমপ্লিমেন্টারি কোশ্চেন ইউ ক্যান আস্ক। ওকে, সেকেন্ড কোশ্চেন যেটা, সেটা সামি হচ্ছে তুমি অ্যান্সার করিও। আর আরেকটা কোশ্চেন যেটা আছে, এক্সিস্টিং প্রজেক্ট করা কতটুকু লজিক্যাল কজ রাইট নাও, নিউ প্রজেক্ট বের করা খুব কঠিন। সো টু থিংস, একটা হচ্ছে যে এক্সিস্টিং প্রজেক্ট করা কোনো হার্মফুল জিনিস না। এক্সিস্টিং প্রজেক্ট করা হচ্ছে যে অবশ্যই হেল্পস, বাট অ্যাজ লং এজ আপনি জিনিসটা বুঝে করতেছেন, দ্যাট ইজ হোয়াট ম্যাটার্স। ইফ ইউ ওয়ান্ট টু ল্যান্ড এ জব, সে কিন্তু আপনাকে হচ্ছে গিয়ে জিজ্ঞাসা করবে না যে হচ্ছে গিয়ে এখানে তুমি নতুন কি করছো। জবে হচ্ছে গিয়ে সে আপনাকে জিজ্ঞাসা করবে এখানে তুমি যেটা করছো এটা কেন করছো। সো দ্যাটস হোয়াট ম্যাটার্স, যে হচ্ছে আপনি যতটুকু কাজ করছেন সেই কাজটা বুঝে করছেন কিনা, সেইটা হচ্ছে গিয়ে ম্যাটার করে। এখন কথা হচ্ছে, যদি আপনি চান যে নিজের স্টার্ট আপ হবে, নিজের কোম্পানি হবে, অনেক বড় একটা কন্ট্রিবিউশন করতে চান, হ্যাঁ ডেফিনেটলি তখন নতুন প্রজেক্ট করা উচিত। বাট ইফ ইউ ওয়ান্ট টু ল্যান্ড এ জব, এক্সিস্টিং প্রজেক্ট করতেছি নাকি নিউ প্রজেক্ট করতেছি দ্যাট ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে যে যতটুকু কাজ আমি করতেছি ততটুকু আমি বুঝে করতেছি কিনা। আই গেস আমি অ্যান্সার করতে পারছি। এট দ্য সেম টাইম এইটা হচ্ছে একটা গুড অ্যাপ্রোচ, সেটা হচ্ছে এক্সিস্টিং যে প্রজেক্টটা আমি করছি সেই প্রজেক্টটাতে
লেটস সে আমি নতুন কোনো ফিচার অ্যাড করতে পারছি কিনা, লেটস সে এক্সিস্টিং অ্যাকুরেসি আছে 98%, আমি 99% এ নিতে পারছি কিনা, বা হচ্ছে গিয়ে আগে শুধুমাত্র ইমেজ ডেটা নিয়ে কাজ করতো যেখানে ক্যাটও ক্লাসিফাই করতো, এখানে আমি হচ্ছে গিয়ে এখন লেটস সে কার ক্লাসিফিকেশন অ্যাড করছি, এখন এই কিভাবে অ্যাড করতে হয় প্রসিডিউরটা জানি। সো অ্যাট লিস্ট এই জিনিসগুলো যেন আমার জানা থাকে। সো দ্যাটস দি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আর আরেকটা প্রশ্ন যেটা ছিল, কেবল অনেকগুলো হচ্ছে ডেমো কম্পিটিশন হচ্ছে অলরেডি আছে, প্রতিদিনই হচ্ছে কম্পিটিশন আয়োজন করা হয়, তো ওগুলো থেকে আইডিয়া নেওয়া যেতে পারে, যেমন হচ্ছে টাইটানিক, তারপর লোনের, ব্যাংক লোনের কিছু প্রবলেম আছে। আর আমাদের কম্পিটিশন মানে থেকে হচ্ছে আমরা 22-23 তারিখের দিকে একটা মক কন্টেস্টের আয়োজন করবো, যাতে পার্টিসিপেন্টরা ধারণা পেতে পারে যে হচ্ছে কিভাবে আর কি প্রবলেম আসতে পারে বা কিভাবে হচ্ছে এগুলো সাবমিট করা যায় আর কি। আহ আমি না না, টাইম ওভারল্যাপ হবে না, আমরা ইনশাল্লাহ এভাবেই হচ্ছে আমাদের শিডিউল গুলা ফেলাবো, যাতে হচ্ছে এট এ টাইমে অনেক মানে গুলা সেগমেন্টে একজন যাতে হচ্ছে পার্টিসিপেট করতে পারে আর কি। আর কারো কোনো প্রশ্ন? ওকে, আই গেস নাই। স্লাইডে 2-3টা ইস্যু আছে, যেমন হচ্ছে 2টা পেজ আর কি ওভারল্যাপ হয়ে গেছে। সো আমি এটা ফিক্স করে স্লাইডটা আমি তোমার কাছে দিয়ে দেব, তুমি দেন ইউ ক্যান আপলোড ইন গুগল ড্রাইভ। আচ্ছা ভাই, আমি তাহলে শেয়ার করে দিব যারা পার্টিসিপেট করছে। ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ওয়ার্কশপে। তো তাহলে ভাই হচ্ছে এখানেই ভাই ওয়ার্কশপটা শেষ করে দিই, যদি ভাই আপনার কিছু বলার না থাকে। ওকে, না সবাইকে থ্যাংক ইউ জয়েন করার জন্য, টাইম দেওয়ার জন্য, আর হোপফুলি সবাইকে আর কি বেস্ট অফ লাক করতে হবে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ সবাই। আল্লাহ হাফেজ।